আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভেইল ল্যাবের নতুন একটা অংশে। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, এমএস প্রেসিডেন্ট নিউরোসার্জারি, এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিএস পার্ট 2 জেনারেল সার্জারি। তো আমরা এর আগে আপনাদের সাথে আমার প্রিন্সিপাল অফ সার্জারি অংশ নিয়ে কথা হয়েছে। আর আজকে আমরা যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ক্লিনিক্যাল একটা অংশ। তো আমি ক্লিনিক্যাল অংশ এবং প্রিন্সিপাল অংশ বা থিওরিটিক্যাল অংশের মধ্যে কিছুটা পার্থক্য আছে। প্রিন্সিপাল অফ সার্জারি বা প্রিন্সিপাল সার্জারি লাইক টপিকসগুলো যখন আমরা পড়ি, সেই জায়গায় পড়ানোর স্টাইলটা একরকম হয়, ক্লিনিক্যাল অংশে পড়ানোর স্টাইলটা আরেক রকম হয়। এবং পরীক্ষার দুইটা সেগমেন্ট থেকে প্রশ্নও কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসে। ক্লিনিক্যাল অংশে প্রশ্নগুলো একটু সিনারিও বেস থাকবে, একটু প্রবলেমেটিক থাকবে, একটু অ্যাসেসমেন্ট লাইক থাকবে। এবং এই জায়গাটাতে আপনার আসলে একটা কনসেপশনের জায়গা থাকবে। আপনি যদি কনসেপচুয়ালি এই জায়গাটা ওকে না হন, তাহলে আপনি খুব ছোট মাইনর জায়গায় ভুল করে ফেলবেন। এই জন্য ক্লিনিক্যাল অংশে আমাদের পড়া খুবই কম। প্রথম কথা হলো পড়া খুবই কম। ক্লিনিক্যাল আপনার কাছে মনে হতে পারে আজকে তো অনেকগুলো অধ্যায় একসাথে পড়বো, 45 থেকে 52-53 অনেকগুলো অধ্যায়, অনেক পেজ, কিন্তু আপনি দেখবেন পড়া খুবই কম। আমার একটা বেসিক লেকচারে যত পড়াশোনা থাকে তার চেয়ে অনেক কম। কারণ এখানে খুবই সিলেক্টিভ পড়াশোনা। ওই নির্দিষ্ট টপিকসটাই পড়বো, ওই টপিকটা সম্পর্কে একটু জানবো। এবং আপনাকে মাথায় রাখতে হবে বেলা অনেক বড় একটা বই। এখানে সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, আসার মতো প্রশ্ন এমন এমন অনেক চ্যাপ্টার আছে যেখানে আসার মতো প্রশ্নই নাই। সুতরাং যেই অংশগুলো আমরা বলবো সেটাই আপনাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো আমি প্রথম অধ্যায়টাই শুরু করি, আমাদের স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু সম্পর্কে প্রথম যদি আমি একটু বেসিক কথা বলি, যে আমরা যদি চিন্তা করি আমার স্কিনকে আমরা ইউজুয়ালি দুই ভাগে ভাগ করি, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। এপিডার্মিসের আবার 5টা লেয়ার থাকে, ডার্মিসের 2টা লেয়ার থাকে। এই যে এপিডার্মিসের লেয়ার, এর মধ্যে সবচেয়ে যে ডিপেস্ট লেয়ার বা সবচেয়ে ভাইটাল যে লেয়ারটা, সেটা নাম হলো স্ট্রেটাম ভেজালিস। সেটার নাম হলো স্ট্রেটাম ভেজালিস। এই স্ট্রেটাম ভেজালিস বা স্ট্রেটাম ভেজালি, এই লেয়ারটা খুবই ভাইটাল। কেন আমি এই লেয়ারটার কথা বললাম? অবশ্যই এটা ইম্পর্টেন্স, কোনো না কোনো জায়গায় এটা ইম্পর্টেন্স আছে। এই যে স্ট্রেটাম ভেজালি বা স্ট্রেটাম ভেজালিস যে লেয়ারটা বা যে ভেজাল লেয়ার অফ দ্য এপিডার্মিস, এই লেয়ার থেকে আমাদের ভেজাল সেল কার্সিনোমা, আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যে স্ট্রেটাম ভেজালিস বা ভেজাল সেল কার্সিনোমা থেকে আমাদের কি আসবে? আমাদের ভেজাল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা আসবে। ঠিক আছে, এরপর আছে ডার্মিস। ডার্মিসের 2টা লেয়ার থাকে, একটা হলো প্যাপিলারি লেয়ার, একটা হলো রেটিকুলার লেয়ার। ওকে, এই যে এপিডার্মিস ডার্মিসের মধ্যে, এপিডার্মিসটা এই ম্যাক্সিমাম অংশটা তৈরি করে। অ্যাবাউট 95%, আমাদের স্কিনের 95% অংশ তৈরি হয় এপিডার্মিস দিয়ে, অনলি 5% তৈরি হয় ডার্মিস দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এই যে এপিডার্মিস ডার্মিস ছাড়াও স্কিনের কিছু অ্যাপেন্ডেজেস থাকে, যেগুলোকে বলি আমরা স্কিন অ্যাডনেক্সা বা স্কিন অ্যাপেন্ডেজেস। তার মধ্যে আছে আমাদের সুয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, বিভিন্ন রকমের আমাদের এখানে ফলিকল, এই জিনিসগুলো আছে যারা স্কিন অ্যাডনেক্সা হিসেবে আমাদের কাছে পরিচিত। ঠিক আছে, এর মধ্যে সেবাসিয়াস গ্ল্যান্ডটা হলো আমাদের হেয়ার ফলিকুলার অ্যাপেন্ডেজেস, যেটা সরাসরি হেয়ার ফলিকুলের সাথে রিলেটেড, সেটা হলো সেবাসিয়াস গ্ল্যান্ড। সুইট গ্ল্যান্ডকে আবার আমরা অ্যানাটমিক্যালি দুই ভাগে ভাগ করি, এক্রাইন গ্ল্যান্ড, এপোক্রাইন গ্ল্যান্ড, যেগুলো আমরা হিস্টোলজিতে পড়ে আসছি। ওকে, স্কিনের ফাংশন কি? প্রোটেক্ট করা। সহজ কথা বললে আমাদের পুরো সারফেসটাকে, পুরো সিস্টেমটাকে প্রোটেক্ট করা হলো স্কিনের ফাংশন। স্কিনের ডিফারেন্ট টাইপ অফ লেশন হতে পারে, কিছু ভিনাইন লেশন হতে পারে, কিছু ম্যালিগনেন্ট লেশন হতে পারে, কিছু ইনফেক্টিভ কজ হতে পারে, ইনফেক্টিভ লেশন হতে পারে। স্কিনের মোস্ট কমন একটা ইনফেক্টিভ লেশন, যেটা হেয়ার ফলিকল কোনো কারণে অবস্ট্রাক্ট হয়ে গেলে হয়, সেটাকে আমরা বলি হাইড্রাইডেনাইটিস সাপুরেটিভা। হাইড্রাইডেনাইটিস সাপুরেটিভা এটা মোস্ট কমন একটা স্কিনের লেশন। বাট পরীক্ষার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো স্কিনের 3টা কমন ম্যালিগনেন্সি। এইখান থেকে এই অধ্যায়ে আপনার পরীক্ষা প্রশ্ন আসবে। কমন 3টা ম্যালিগনেন্সি হলো ভেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড ম্যালিগনেন্ট মেলানোমা। এই 3টা থেকে আপনার এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তাহলে ভেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড ম্যালিগনেন্ট মেলানোমা। ভেজাল সেল কার্সিনোমা, এই ভেজাল সেল কার্সিনোমা হলো একটা স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগনেন্ট টিউমার। স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগনেন্ট টিউমার, স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগনেন্ট টিউমার, যেটা তৈরি হবে স্ট্রেটাম ভেজালি থেকে। কোথা থেকে তৈরি হবে? স্ট্রেটাম ভেজালি থেকে। এবং এটা মূলত হয় আলট্রা ভায়োলেট রেডিয়েশনের জন্য। কেন হয়? আলট্রা ভায়োলেট রেডিয়েশনের জন্য। এই জন্য আমাদের যেই এরিয়াটা বেশি সান এক্সপোজড হয়, আমাদের ফেস, এই ফেসে মোস্ট কমনলি ভেজাল সেল কার্সিনোমাটা হয়। ফেসের মোস্ট ইম্পর্টেন্ট যে রিজনটা, সেটা হলো অ্যাঙ্গেল অফ মাউথ থেকে অ্যাঙ্গেল অফ আই, এই অংশটা আমাদের ভেজাল সেল কার্সিনোমার সবচেয়ে কমন জায়গা। ঠিক আছে, কেন হচ্ছে? আলট্রা ভায়োলেট রেডিয়েশনের জন্য। এই ভেজাল সেল কার্সিনোমার প্রগনোসিস নির্ভর করে তার সাইজের উপর। ভেজাল সেল কার্সিনোমার প্রগনোসিস নির্ভর করে তার সাইজের উপর। মোর দেন 2 সেন্টিমিটার সাইজের ভেজাল সেল কার্সিনোমাগুলোর প্রগনোসিস খারাপ হয়, লেস দেন 2 সেন্টিমিটার হলে প্রগনোসিস ভালো হয়। ঠিক আছে, এই জন্য ভেজাল সেল কার্সিনোমা যখন আমরা অপারেশন করি বা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করি, তখন আমাদের একটা সেফ মার্জিন রেখে তারপর সেটাকে রিমুভ করতে হয়। ভেজাল সেল কার্সিনোমার পরে আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট কমন যে কার্সিনোমা, সেটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা ইউজুয়ালি ক্রনিক ইনফ্লামেশন সাইটগুলোতে হয়। কোথাও একটা ক্রনিক সাইনাস ট্র্যাক্ট আছে, একটা ক্রনিক ফিস্টুলা আসে, একটা ভ্যাকসিনেশন পয়েন্ট, একটা স্কার মার্ক, এই জায়গাগুলোতে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমা যখন স্কার মার্কে হয়, তখন সেটাকে বলে মার্জোলিন আলসার, সেটাকে বলা হয় মার্জোলিন আলসার, সেটাকে বলা হয় মার্জোলিন আলসার। এই স্কোয়ামাস সেল কার্সিনোমা ইউজুয়ালি একটা ক্রনিক সাইটে হয়, এবং এই ক্রনিক সাইটের মধ্যে আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা যখন হয়, এই স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে আমাদের ক্রনিক ইনফ্লামেশন সাইটগুলোতে হয়। সেই ক্রনিক ইনফ্লামেশন সাইটের মধ্যে কোনো সাইনাসের হতে পারে, ফিস্টুলা হতে পারে, ভ্যাকসিনেশন পয়েন্ট হতে পারে, অথবা কোনো স্কার মার্কে হতে পারে। ঠিক আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো, স্কোয়ামাস সেল কার্সিনোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো তার ডেপথ। ডেপথ হলো মোস্ট কমন বা মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর। স্কোয়ামাস সেল কার্সিনোমা ক্রনিক ইনফ্লামেশন ছাড়াও আলট্রাভায়োলেট রেডিয়েশনের কারণেও হতে পারে। স্কোয়ামাস সেল কার্সিনোমা একই রকম ভাবে যখন আমরা রিসেকশন করব, একটা সেফ মার্জিন রেখে রিসেকশন করতে হবে। যদি লেস দেন 2 সেন্টিমিটার সাইজ হয়, তাহলে আমি 4 মিলিমিটার এক্সট্রা সেফ মার্জিন রাখবো। যদি মোর দেন 2 সেন্টিমিটার সাইজ হয়, তাহলে আমাকে এক্সট্রা 1 সেন্টিমিটার রিসেকশন মার্জিন রেখে কাটতে হবে। এরপরে আছে ম্যালিগনেন্ট মেলানোমা, যেটা মেলানোসাইট থেকে হয়। এই ম্যালিগনেন্ট মেলানোমা যেটা মেলানোসাইট থেকে হয়, এইটার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো ব্রেজলো থিকনেস। ব্রেজলো থিকনেস, এই থিকনেস শব্দটা আপনার পরীক্ষা মনে রাখতে হবে। ব্রেজলো থিকনেস, ব্রেজলো থিকনেস, এই থিকনেস জিনিসটা আপনার পরীক্ষা মনে রাখতে হবে। তাহলে 3টা কার্সিনোমা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে: ভেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ম্যালিগনেন্ট মেলানোমা। ভেজাল সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা বলেছি এটা স্ট্রেটাম ভেজালি থেকে আসে, এটা একটা স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগনেন্ট টিউমার।
এই ভেজাল সেল কার্সিনোমা মোস্ট কমনলি হবে কেন? আলট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য, সান এক্সপোজারের জন্য। মোস্ট কমন সাইট হলো অ্যাঙ্গেল অফ মাউথ থেকে অ্যাঙ্গেল অফ আই। ভেজাল সেল কার্সিনোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো তার সাইজ। এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা মূলত হবে ক্রনিক ইনফ্লামেটরি সাইটে। কোথায় হবে? ক্রনিক ইনফ্লামেটরি সাইটে। এটাও অরিজিন হয় স্ট্রেটাম বেজালি থেকে। কোন লেয়ার থেকে? স্ট্রেটাম বেজালি থেকে। কোন লেয়ার থেকে? স্ট্রেটাম বেজালি থেকে। স্কোয়ামাস সেল কার্সিনোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো তার ডেপথ। মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো তার ডেপথ। ম্যালিগন্যান্ট মেলানোমা যেটা মেলানোসাইট থেকে হয়, এই ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো তার ব্রেজলো থিকনেস। তার ব্রেজলো থিকনেস, তার ব্রেজলো থিকনেস। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারগুলোতে অনেক পেজ পর পর একটু একটু করে পড়া থাকে, এজন্য আমি দাগানোর সময় একটু খেয়াল করতে হবে। একটু যদি খেয়াল করি, আমরা এখানে দাগাবো প্লাস পড়বো স্কিন বা সাবকিউটেনিয়াস টিস্যু যে চ্যাপ্টার, সেখানে আমরা বলেছি আমাদের এখানে দেখেন আমাদের স্কিনের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের এখানে উল্টো হয়ে গিয়েছে। স্কিনের ক্ষেত্রে আমাদের এপিডার্মিস এবং ডার্মিস। আমরা বলেছি আমাদের এপিডার্মিস হলো 5%, ডার্মিস হলো 95%। এবং এপিডার্মিসের এই 5% 5টা লেয়ারের মাধ্যমে হবে। এপিডার্মিসের এই 5% 5টা লেয়ারের মাধ্যমে হবে। এবং ডিপেস্ট যে লেয়ার, সবচেয়ে নিচের যে লেয়ার, সেটা নাম হলো স্ট্রেটাম বেজালিস। সবচেয়ে নিচের যে লেয়ারটা সেটা নাম হলো স্ট্রেটাম বেজালিস। সবচেয়ে নিচের যে লেয়ারটা সেটা নাম হলো স্ট্রেটাম বেজালিস। এই স্ট্রেটাম বেজালিসটা হলো খুবই গুরুত্বপূর্ণ লেয়ার, যেখান থেকে আমার বেজাল সেল কার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা তৈরি হবে। ডার্মিসের মধ্যে ডার্মিস আমাদের 95% ক্যারি করবে এবং ডার্মিসের দুইটা লেয়ার আছে, একটা হলো প্যাপিলারি লেয়ার, আরেকটা হলো রেটিকুলার লেয়ার। একটা হলো প্যাপিলারি লেয়ার, আরেকটা হলো রেটিকুলার লেয়ার। সুপারফিশিয়াল লেয়ারটাকে আমরা বলি প্যাপিলারি লেয়ার, এন্ড ডিপ লেয়ারটাকে আমরা বলি রেটিকুলার লেয়ার। স্কিন অ্যাডনেক্সার মধ্যে আমরা বলেছি হেয়ার ফলিকল, সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। এই জিনিসগুলো হলো স্কিন অ্যাডনেক্সা বা স্কিন অ্যাপেন্ডেজেস। সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড এবং হেয়ার ফলিকল, এগুলোকে আমরা বলেছি স্কিন অ্যাডনেক্সা বা স্কিন অ্যাপেন্ডেজেস। এর মধ্যে আমরা বলেছি হেয়ার, আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ডটাকে স্পেশালি বলা হয় হেয়ার ফলিকুলার অ্যাপেন্ডেজেস। সেবাসিয়াস গ্ল্যান্ডটাকে স্পেশালি বলা হয় হেয়ার ফলিকুল অ্যাপেন্ডেজেস। সেবাসিয়াস গ্ল্যান্ডকে স্পেশালি বলা হয় হেয়ার ফলিকুল অ্যাপেন্ডেজেস, যেটা সরাসরি হেয়ার ফলিকুলের সাথে রিলেটেড। সুইট গ্ল্যান্ডকে আমরা দুই ভাগে ভাগ করি, এক্রাইন এন্ড অ্যাপোক্রাইন। এক্রাইন এন্ড অ্যাপোক্রাইন। বডি ম্যাক্সিমাম জায়গা আছে এক্রাইন সুইট গ্ল্যান্ড, শুধুমাত্র আমাদের যে গ্রোইন এবং এক্সিলা এখানে আছে অ্যাপোক্রাইন সুইট গ্ল্যান্ড। গ্রোইন এবং এক্সিলা এখানে আছে অ্যাপোক্রাইন সুইট গ্ল্যান্ড। গ্রোইন এবং এক্সিলা এখানে আছে অ্যাপোক্রাইন সুইট গ্ল্যান্ড। বাকি বডির ম্যাক্সিমাম জায়গা আছে এক্রাইন সুইট গ্ল্যান্ড। ঠিক আছে, এই যে স্কিনে আমরা কমন কিছু কথা বললাম, এরপর হলো ফাংশন অফ দ্য স্কিন। ফাংশন অফ দ্য স্কিনের মধ্যে প্রথম কথা হলো এটা ব্যারিয়ার এন্ড প্রোটেক্টিভ ফাংশন। ব্যারিয়ার এন্ড প্রোটেক্টিভ ফাংশন, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং আমাদেরকে এক্সটার্নাল যে ট্রমা, রেডিয়েশন, প্যাথোজেন, ইনফেকশন এজেন্ট সবার কাছ থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। তাহলে স্কিনের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হলো ইট ইজ দ্য ব্যারিয়ার এন্ড প্রোটেক্টিভ লেয়ার। ইজ ব্যারিয়ার এন্ড প্রোটেক্টিভ লেয়ার, ব্যারিয়ার এন্ড প্রোটেক্টিভ লেয়ার, ব্যারিয়ার এন্ড প্রোটেক্টিভ লেয়ার। ওকে, এরপর এখানে বিভিন্ন রকম ডিসঅর্ডারের কথা বলা আছে, নিউরোকিউটেনাস ডিসঅর্ডার, কনজেনিটাল ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার, অনেক কিছু কথা আছে। এখানে একটা ডিসঅর্ডার সিনড্রোম যারা দেশের বাইরে পরীক্ষা দিবেন তাদের লাগবে, সেটা হলো গার্ডনার সিনড্রোম। সেটা হলো গার্ডনার সিনড্রোম। গার্ডনার সিনড্রোম হলো একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। গার্ডনার সিনড্রোম হলো একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, যাদের দেখা যায় ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস থাকে। তাদের অনেক সময় দেখা যায় সাথে সাথে এপিডার্ময়েড সিস্ট বা লাইপোমা থাকে। এপিডার্ময়েড সিস্ট, লাইপোমা থাকে। এই যে ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপোসিসের সাথে যদি এপিডার্ময়েড প্লাস লাইপোমা, ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপোসিসের সাথে যদি এপিডার্ময়েড সিস্ট প্লাস লাইপোমা থাকে, সেটাকে আমরা বলি গার্ডনার সিনড্রোম। তাহলে ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপোসিস সাথে যদি এপিডার্ময়েড সিস্ট এন্ড লাইপোমা থাকে, ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপোসিস সাথে যদি এপিডার্ময়েড সিস্ট এন্ড লাইপোমা থাকে, এটাকে আমরা বলি গার্ডনার সিনড্রোম। আমরা বলেছি এখানে আমাদের যেই ফলিকলগুলো থাকে, এই ফলিকলগুলো অবস্ট্রাকশন হলে আমাদের একটা কন্ডিশন তৈরি হয়, তার নাম হলো হাইড্রাইডেনাইটিস সাপোরেটিভা। এটা মূলত তৈরি হয় দুইটা অর্গানিজম দিয়ে, স্টেফিলোককাস অরিয়াস এন্ড প্রোপাইনোব্যাক্টারাম অ্যাক্টিনি। তাহলে হাইড্রাইডেনাইটিস সাপোরেটিভা, এটা জাস্ট একটু দু এক লাইন জানলেই হবে। এই দু এক লাইনের মধ্যে আছে যেখানে আমাদের অ্যাপোক্রাইন, সুইট গ্ল্যান্ড থাকে এক্সিলা এবং গ্রোইনে, মূলত এই দুই জায়গায় এটা হয়। যেখানে আমাদের অ্যাপোক্রাইন, সুইট গ্ল্যান্ড থাকে আমাদের এক্সিলা এবং গ্রোইনে, এই দুই জায়গায় মূলত আমাদের এই হাইড্রাইডেনাইটিস সাপোরেটিভা হয়। এখানে মূল অর্গানিজম দুইটা, স্টেফিলোককাস অরিয়াস এন্ড প্রোপাইনোব্যাক্টেরিয়াম অ্যাক্টিনিস। তাহলে হাইড্রাইডেনাইটিস সাপোরেটিভা হলো স্কিনের একটা কমন ইনফেক্টিভ কন্ডিশন, যেটা কেন হবে? যদি ফলিকুলার অবস্ট্রাকশন হয়। কি হয়? ফলিকুলার অবস্ট্রাকশন বা ফলিকুলার অক্লুশন হয়। এরপরে দেখেন আমাদের এরপরে এখানে কিছু কমন কন্ডিশন আছে, তার এগুলো খুব বেশি পরীক্ষা লাগবে না। আমি আগেও বলেছি এখানে অনেক কিছু আপনার পড়তে ইচ্ছা করবে কিন্তু পড়বেন না, কারণ ক্লিনিক্যাল কন্ডিশন অনেক জিনিস আছে যেগুলো আপনার কাছে মনে হবে যে আসবে কিন্তু আসবে না। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন এখানে আমাদের একটা জিনিস অল্প করে একটু জানতে হবে, সেটা হলো এখানে কমন কিছু আমাদের মার্কিং আছে। এখানে দেখেন প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন একটু একটা জিনিস একটু চেঞ্জ হয়েছে নতুন এডিশনে, এইজন্য এটা দেখাচ্ছি। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বা প্রি ম্যালিগন্যান্ট লেশনটা একটু দেখেন। প্রি ম্যালিগন্যান্ট লেশনে আমাদের এখানে যেটা লেখা আছে যে এক্সট্রা মেমারি প্যাজেজ ডিজিজ, জায়ান্ট কনজেনিটাল পিগমেন্টেড নেভাস এন্ড অ্যাটিপিক্যাল বা ডিসপ্লাস্টিক নেভাস। তাহলে তিনটা জিনিস, এক্সট্রা মেমারি প্যাজেজ ডিজিজ, জায়ান্ট কনজেনিটাল পিগমেন্টেড নেভাস, অ্যাটিপিক্যাল নেভাস। এক্সট্রা মেমারি প্যাজেজ ডিজিজ, জায়ান্ট কনজেনিটাল পিগমেন্টেড নেভাস অর অ্যাটিপিক্যাল নেভাস, এই তিনটাকে এখন বলা হয় প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। আগে এখানে এক্সট্রা আরো কিছু জিনিস ছিল, অ্যাক্টিনিক ক্যারাটোসিস, সোলার ক্যারাটোসিস, বাউয়েন্স ডিজিজ, এগুলো ছিল। এই এডিশনে এসে অ্যাক্টিনিক ক্যারাটোসিস, সোলার ক্যারাটোসিস, বাউয়েন্স ডিজিজ এগুলো আর প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনে রাখেনি, বলা হয়েছে যে এগুলো ডিফারেন্ট টাইপ অফ ম্যালিগন্যান্ট কন্ডিশন। তাহলে প্রি ম্যালিগন্যান্ট এই তিনটা নাম শুধু মনে রাখবেন, এক্সট্রা মেমারি প্যাজেজ ডিজিজ, জায়ান্ট কনজেনিটাল পিগমেন্টেড নেভাস বা জায়ান্ট হেয়ারি নেভাস এন্ড অ্যাটিপিক্যাল অর ডিসপ্লাস্টিক নেভাস। ঠিক আছে, এটা আমাদের একটু জানতে হবে। ওকে, এরপর চলে আসেন আমাদের বিখ্যাত জায়গা যেখান থেকে আপনার মূল প্রশ্নগুলো আসবে, সেটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। এই অধ্যায়ে যদি একটা অংশ ভালো করে পড়তে চান, একটা অংশ খুব ভালো করে পড়তে চান, সেটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। তিন ধরনের ম্যালিগন্যান্ট টিউমার আমরা এখানে পড়বো। প্রথমে আমরা পড়বো বেজাল সেল কার্সিনোমা। আমরা বলেছি বেজাল সেল কার্সিনোমা হলো একটা স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগন্যান্ট টিউমার। কোন লেয়ার থেকে তৈরি হবে? স্ট্রেটাম বেজালিস। এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হলো আলট্রাভায়োলেট রেডিয়েশন। তাহলে যেটা আমরা বলছিলাম যে আমাদের বেজাল সেল কার্সিনোমা হলো স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগন্যান্ট টিউমার। আমি কিন্তু একই কথা অনেকবার বলার উদ্দেশ্য হলো এই জিনিসটা আপনার মাথায় যাতে সেট থাকে, কারণ আপনার কি পয়েন্টে এই জিনিসটা থাকবে।
তাহলে বেসাল সেল কার্সিনোমা হলো স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগনেন্ট টিউমার এবং কোথা থেকে আসবে স্ট্রেটাম বেজালিস থেকে কোথা থেকে আসবে স্ট্রেটাম বেজালিস থেকে কোথা থেকে আসবে স্ট্রেটাম বেজালিস থেকে এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা কোথা থেকে আসবে সান এক্সপোজার থেকে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা কোথা থেকে আসবে সান এক্সপোজার থেকে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কোথা থেকে আসবে সান এক্সপোজার থেকে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কোথা থেকে আসবে সান এক্সপোজার থেকে এছাড়া আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ছাড়া আরো কিছু মাইনর ফ্যাক্টর হতে পারে সেটা হতে পারে আর্সেনিকের জন্য কোলটার অ্যারোমেটিক কার্বন এই কারণে হতে পারে এগুলো হলো মাইনর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ডিউ টু সান এক্সপোজার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ডিউ টু সান এক্সপোজার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ডিউ টু সান এক্সপোজার এবং এই বেসাল সেল কার্সিনোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোসিস ফ্যাক্টর হলো তার সাইজ যদি মোর দ্যান 2 সেন্টিমিটার হয় এটা আমরা ব্যাড প্রগনোসিস এবং লেস দ্যান 2 সেন্টিমিটার হলে এটা গুড প্রগনোসিস তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোসিস ফ্যাক্টর কি তার সাইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোসিস ফ্যাক্টর কি সাইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোসিস ফ্যাক্টর কি সাইজ এবং অ্যাকর্ডিং টু সাইজ আমরা এটাকে সার্জিক্যাল বা নন সার্জিক্যাল দুইভাবেই ম্যানেজ করতে পারি যদি আমরা সার্জিক্যাল ম্যানেজ করি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে একটা সেফ মার্জিন রাখতে হবে সেফ মার্জিন রেখে তারপরে একটা এক্সট্রা মার্জিন রেখে তারপর আমাদের সারাউন্ডিং একটা এক্সট্রা মার্জিন রেখে তারপর এটাকে সার্জিক্যালি রিসেট করতে হবে সার্জিক্যালি রিসেট করতে হবে সার্জিক্যালি রিসেট করতে হবে ঠিক আছে যদি আমরা এডিকুয়েট সেফ মার্জিন বা ভালো মার্জিন না রেখে সার্জারি করি তাহলে এটা রিকারেন্স রেট খুবই হাই রিকারেন্স রেট খুবই হাই 67% রিকারেন্স রেট খুবই হাই 67% রিকারেন্স রেট খুবই হাই 67% তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হলো এটা একটা স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগনেন্ট টিউমার অরিজিনেটিং ফ্রম দ্য স্ট্রেটাম বেজালিস মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ডিউ টু সান এক্সপোজার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর সাইজ অ্যান্ড সাইজ মোর দেন 2 ইজ ব্যাড প্রগনোসিস অ্যান্ড আমরা ট্রিটমেন্ট অপশনে যদি আসি বোথ সার্জিক্যাল অ্যান্ড নন সার্জিক্যাল মেথড ক্যান বি অ্যাপ্লাইড বাট আমরা যখন সার্জারি করবো দেন উই হ্যাভ টু কিপ এ সেফ মার্জিন এবং যদি আমরা সেফ মার্জিন না রেখে সার্জারি করি তাহলে তার রিকারেন্স রেট 67% রিকারেন্স রেট 67% বেসাল সেল কার্সিনোমার পর যেটা আছে সেটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা অলসো অরিজিনেটিং ফ্রম দ্য স্ট্রেটাম বেজালিস অলসো কোথা থেকে তৈরি হবে স্ট্রেটাম বেজালিস থেকে কোন লেয়ার থেকে স্ট্রেটাম বেজালিস থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা মূলত হয় ক্রনিক ইনফ্লামেশনের জন্য স্কোয়ামাস সেল কার্সিনোমা কেন হয় ক্রনিক ইনফ্লামেশনের জন্য স্কোয়ামাস সেল কার্সিনোমা কেন হয় ক্রনিক ইনফ্লামেশনের জন্য ঠিক আছে এই ক্রনিক ইনফ্লামেশন সাইট কি হতে পারে ক্রনিক কোনো সাইনাস ক্রনিক কোনো ফিস্টুলা অস্টিওমাইলাইটিস স্কার এই জায়গাগুলো থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে স্কার থেকে যখন স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় এটাকে আমরা বলি মার্জোলিন আলসার স্কার থেকে যখন স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় এটাকে আমরা বলি মার্জোলিন আলসার স্কার থেকে যখন স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় এটাকে আমরা বলি মার্জোলিন আলসার ঠিক আছে আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আমি একটা কথা বলেছি যে তার প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন স্কোয়ামাস সেল কার্সিনোমা অনেক সময় প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনের কারণে হতে পারে ঠিক আছে স্কোয়ামাস সেল কার্সিনোমার মোস্ট কমন একটা ফ্যাক্টর হলো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এছাড়া আরেকটা মোস্ট কমন ফ্যাক্টর হলো ক্রনিক ইনফ্লামেশন এখন স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা অলরেডি কিছু প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনের কথা বলেছি আমরা বলেছি এক্সট্রা মেমরি প্যাসেজ ডিজিজ আমরা বলছি জায়ান্ট হেয়ারি সেল নেভাস আমরা বলছি ডিসপ্লাস্টিক নেভাস বাট আমরা বলেছি আগে ছিল এখন নাই সেটা হলো অ্যাক্টিনিক কেরাটোসিস কিউটেনিয়াস হর্ন কেরাটোক্যান্থোমা বায়োন্স ডিজিজ এদেরকে আমরা আগে প্রি ম্যালিগনেন্ট চিন্তা করতাম এখন আর প্রি ম্যালিগনেন্ট চিন্তা করি না তাহলে অ্যাক্টিনিক কেরাটোসিস কিউটেনিয়াস হর্ন কেরাটোক্যান্থোমা এগুলোকে এখন আমরা প্রিম্যালিগনেন্ট হিসেবে চিন্তা করবো না প্রিম্যালিগনেন্ট হিসেবে চিন্তা করবো না বরং এটা ডিফারেন্ট এন্টিটি হিসেবে সিগনিফাইড হবে ওকে আচ্ছা আমরা বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো ডেপথ মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো ডেপথ লেস দেন 2 সেন্টিমিটার যদি হয় তাহলে তার প্রগনোসিস ভালো মোর দেন 2 সেন্টিমিটার যদি হয় মোর দেন 2 লেস দেন 2 মিলিমিটার যদি হয় তাহলে তার প্রগনোসিস ভালো কিন্তু যদি মোর দেন 6 মিলিমিটার হয় তাহলে এই স্কোয়ামাস সেল কার্সিনোমা থেকে মেটাস্টেসিস বা এই স্কোয়ামাস সেল কার্সিনোমার প্রগনোসিস খারাপ তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর কি বললাম ডেপথ বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর কি বলেছিলাম সাইজ স্কোয়ামাস সেল কার্সিনোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর কি ডেপথ লেস দেন 2 মিলিমিটার যদি হয় তার ক্ষেত্রে মেটাস্টেসিস ভেরি আনকমন বাট মোর দেন 6 মিলিমিটার যদি হয় তার ক্ষেত্রে মেটাস্টেসিস ভেরি মাস কমন মোর দেন 6 মিলিমিটার যদি হয় তার ক্ষেত্রে মেটাস্টেসিস ভেরি মাস কমন স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট হবে সার্জারি এন্ড সার্জারি যদি করি আমরা সেক্ষেত্রে আমরা বলেছি আমাদের একটা সেফ মার্জিন রেখে সার্জারি করতে হবে যদি সাইজ লেস দেন 2 সেন্টিমিটার হয় তাহলে 4 মিলিমিটার ক্লিয়ারেন্স মার্জিন রাখতে হয় যদি আমাদের সাইজ লেস দেন 2 সেন্টিমিটার হয় তাহলে 4 মিলিমিটার ক্লিয়ারেন্স মার্জিন রাখতে হয় এবং সাইজ যদি মোর দেন 2 সেন্টিমিটার হয় তাহলে 1 সেন্টিমিটার ক্লিয়ারেন্স মার্জিন রাখতে হয় তাহলে আমরা বলেছি সাইজ যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় তাহলে ক্লিয়ারেন্স মার্জিন কত হবে 4 মিলিমিটার ক্লিয়ারেন্স মার্জিন কত হবে 4 মিলিমিটার যদি সাইজ মোর দেন 2 সেন্টিমিটার হয় তাহলে ক্লিয়ারেন্স মার্জিন কত হবে 1 সেন্টিমিটার ক্লিয়ারেন্স মার্জিন কত হবে 1 সেন্টিমিটার পরীক্ষা লাগবে তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে যদি আমার সাইজ লেস দেন 2 সেন্টিমিটার হয় তাহলে ক্লিয়ারেন্স মার্জিন কত হবে 4 মিলিমিটার যদি আমার সাইজ হবে মোর দেন 2 সেন্টিমিটার তাহলে ক্লিয়ারেন্স মার্জিন কত হবে 1 সেন্টিমিটার এরপর ম্যালিগনেন্ট মেলানোমা নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কোথা থেকে আসবে মেলানোসাইট থেকে কোথা থেকে আসবে মেলানোসাইট থেকে এটার হাজার পজিটিভ ফ্যাক্টর আছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে শুরু করে অনেক কিছু পজিটিভ ফ্যাক্টর আছে এটার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার পরীক্ষা লাগবে সেটা হলো তার প্রগনোস্টিক ফ্যাক্টর ঠিক আছে আচ্ছা এটার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হলো ব্রেজলো থিকনেস এই থিকনেসটা আপনার পরীক্ষায় মনে রাখতে হবে ব্রেজলো থিকনেস তাহলে তিন ধরনের ম্যালিগনেন্ট টিউমার আমরা পড়ে ফেললাম বেসাল সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা ম্যালিগনেন্ট টিউমার সবগুলা ডিটেইলস জানলাম তাদের প্রগনোস্টিক ফ্যাক্টর জানলাম ঠিক আছে এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা কখন কোন একটা প্রিম্যালিগনেন্ট কন্ডিশন ম্যালিগনেন্ট মেলানোমা হবে সেটার কিছু ফ্যাক্টর আছে যে কখন একটা প্রিম্যালিগনেন্ট কন্ডিশনকে আপনি সাসপেক্ট করবেন যে এটা ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে সেটা এখানে কয়েকটা পয়েন্ট আছে যদি আমরা দেখি যে আমাদের যে ডিসপ্লাস্টিক নেভিটা আছে বা জায়ান্ট হেয়ারি নেভাস যেটা আছে সেটা যদি দেখি যে আমার কালার চেঞ্জ হচ্ছে কালার যদি চেঞ্জ হয় সাইজ যদি চেঞ্জ হয় শেপ যদি চেঞ্জ হয় থিকনেসে যদি চেঞ্জ হয় অথবা সেটা থেকে যদি স্যাটেলাইট লেশন বা ডিস্টেন্ট লেশন হয় তখন আমাদের বুঝতে হবে এটা ম্যালিগনেন্সিতে ট্রান্সফর্ম হচ্ছে ঠিক আছে তাহলে তিনটা ম্যালিগনেন্সি এখানে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টাডি এর থেকে যদি একটা জিনিস পড়ে যান তাহলে বেসাল সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা ম্যালিগনেন্ট মেলানোমা তিনটা পড়ে যাবে এখানে কিছু ছোট পড়া আছে যেমন ভাস্কুলার লেশন খুবই কমন স্কিনের এবং মোস্ট কমন যেটা সেটা হলো আমাদের ডিফারেন্ট টাইপ অফ হেমানজিওমা এই যে ডিফারেন্ট টাইপ অফ হেমানজিওমা বা ক্যাপিলারি হেমানজিওমা এই ক্যাপিলারি হেমানজিওমা বা হেমানজিওমেটা এই জিনিসগুলো আমরা বুঝতে পারি ডিফারেন্ট টাইপ অফ মার্কিং দিয়ে তিনটা মার্কিং জাস্ট নাম জানলেই হবে স্যালমন প্যাস স্ট্রবেরি নেভাস এন্ড পোর্ট ওয়াইন স্টেন স্যালমন প্যাস স্ট্রবেরি
নেভাস অ্যান্ড পোর্ট ওয়াইন স্ট্রেন, স্যালমন প্যাস, স্ট্রবেরি নেভাস অ্যান্ড পোর্ট ওয়াইন স্ট্রেন। এই যে এটা হলো আমাদের স্ট্রবেরি নেভাস, এটা হলো স্ট্রবেরি নেভাস, একদম দেখতে স্ট্রবেরির মতো। আর এই যে এটা হলো আমাদের স্যালমন প্যাস, এটা হলো স্যালমন প্যাস, একদম আমাদের নেপ অফ দ্য নেকে ইউজুয়ালি এটা হয়ে থাকে স্যালমন প্যাস। ইউজুয়ালি আমাদের একটা পিঙ্কিশ ম্যাকিউলের মতো থাকে, নেপ অফ দ্য নেকে হয়ে থাকে, ঠিক আছে। এটা হলো আমাদের স্যালমন প্যাস। আর এরকম একদম স্ট্রবেরির মতো যেটা আমরা দেখি, এটাও আমাদের হেড বা নেক রিজনেই বেশি হয়, এটাকে আমরা বলি স্ট্রবেরি নেভাস, এটাকে আমরা বলি স্ট্রবেরি নেভাস, এটাকে আমরা বলি স্ট্রবেরি নেভাস, ঠিক আছে। আর এটা হলো পোর্ট ওয়াইন স্ট্রেন, এটা হলো পোর্ট ওয়াইন স্ট্রেন, ঠিক আছে, পোর্ট ওয়াইন স্ট্রেন, এরকম স্ট্রেনই হয়ে থাকে, এটাকে আমরা বলি পোর্ট ওয়াইন স্ট্রেন। ওকে, এই তিনটা জাস্ট মার্কিং একটু মনে রাখতে হবে, এগুলো হলো আমাদের ভাস্কুলার ম্যালফরমেশনের মার্কিং। ওকে, আচ্ছা, এইখানে একটা ছোট জিনিস আছে যেটা আপনারা পারেন, আগেও আমি অলরেডি যখন ওন হিলিং অধ্যায় পড়াছিলাম সেখানে আমি এটা দেখাছিলাম যে অ্যাকর্ডিং টু এজ আমরা আলসারকে কিভাবে ক্লাসিফাই করবো, এই কথাটা এখানে আবার আছে। যদি আমাদের এজটা স্লপিং হয় বা এজটা যদি এরকম শেলপিং হয়, এই স্লপিং এজ যদি হয় সেটাকে আমরা চিন্তা করবো যে নন স্পেসিফিক আলসার বা হিলিং আলসার বা ভেনাস আলসার। যদি এরকম স্লপিং এজ হয় বা সেলপিং এজ হয়, স্লপিং বা সেলপিং এজ হয়, তাহলে আমরা চিন্তা করবো নন স্পেসিফিক আলসার। নন স্পেসিফিক আলসার মধ্যে আমরা চিন্তা করতে পারি হিলিং আলসার বা ভেনাস আলসার, হিলিং আলসার বা ভেনাস আলসার, হিলিং আলসার বা ভেনাস আলসার। যদি এরকম আন্ডারমাইন হয় তাহলে চিন্তা করবো টিউবারকুলোসিস, আন্ডারমাইন যদি হয় তাহলে চিন্তা করবো টিউবারকুলোসিস, আন্ডারমাইন যদি হয় তাহলে চিন্তা করবো টিউবারকুলোসিস। যদি এরকম রোল থাকে তাহলে চিন্তা করবো ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার, রোল থাকলে চিন্তা করবো ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার, রোল থাকলে চিন্তা করবো ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার, রোল থাকলে চিন্তা করবো ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার। এরকম যদি রোল্ড এন্ড ইভার্টেড থাকে তাহলে আমরা চিন্তা করবো স্কোয়ামা সেল কার্সিনোমা। এরকম যদি রোল্ড এন্ড ইভার্টেড থাকে তাহলে চিন্তা করবো স্কোয়ামা সেল কার্সিনোমা বা এপিথেলিওমা। যদি এরকম রোল্ড এন্ড ইভার্টেড থাকে তাহলে চিন্তা করবো স্কোয়ামা সেল কার্সিনোমা বা এপিথেলিওমা। আর এরকম যদি আমাদের পাঁচটা আউট হয় তাহলে আমরা চিন্তা করবো সিপিলিস, পাঁচটা আউট যদি হয় তাহলে চিন্তা করবো সিপিলিস, পাঁচটা আউট যদি হয় তাহলে চিন্তা করবো সিপিলিস, পাঁচটা আউট যদি হয় তাহলে চিন্তা করবো সিপিলিস। তাহলে যদি স্লপিং এজ থাকে তাহলে চিন্তা করবো হিলিং আলসার বা ভেনাস আলসার বা নন স্পেসিফিক আলসার, স্লপিং এজ থাকলে চিন্তা করবো হিলিং আলসার বা ভেনাস আলসার বা নন স্পেসিফিক আলসার। যদি আমাদের আন্ডারমাইন হয় তাহলে চিন্তা করবো টিউবারকুলোসিস, আন্ডারমাইন হলে চিন্তা করবো টিউবারকুলোসিস। রোল যদি হয় তাহলে আমরা চিন্তা করবো ভেজাল সেল কার্সিনোমা, রোল যদি হয় তাহলে ভেজাল সেল কার্সিনোমা। রোল এন্ড ইভার্টেড যদি হয় তাহলে স্কোয়ামা সেল কার্সিনোমা। আর স্লপ যদি এটা পাঁচটা আউট হয় তাহলে চিন্তা করবো সিপিলিস, পাঁচটা আউট হলে চিন্তা করবো সিপিলিস, পাঁচটা আউট হলে চিন্তা করবো সিপিলিস। তাহলে এই যে স্ক্রিন অধ্যায় থেকে কি পড়তে হবে সেটা খুবই ক্লিয়ারলি আমরা বলে দিলাম, এবং এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আপনার সবগুলো প্রশ্ন আসবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হলো বার্ন প্লাস্টিক থেকে অনেক কিছু আপনার পড়তে মন চাইবে, কিন্তু অনেক কিছু পড়ার কোনো ইম্পর্টেন্স নাই। একটা বার্নের পেশেন্ট যখন আসে আপনি একদম জাস্ট টিপিক্যালি মনে রাখেন, একটা বার্নের পেশেন্ট আপনার কাছে আসে আপনি কি করেন, কিভাবে ম্যানেজ করেন, জাস্ট এটা জানলেই হবে। এবং আপনার সার্জনের সাথে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে। একটা বার্নের পেশেন্ট যখন আমাদের কাছে আসে সেটা ডিফারেন্ট কজে আসতে পারে, থার্মাল বার্ন নিয়ে আসতে পারে, ইলেকট্রিক্যাল বার্ন নিয়ে আসতে পারে, কেমিক্যাল বার্ন নিয়ে আসতে পারে, স্কাল নিয়ে আসতে পারে, ফ্রস্ট বাইট নিয়ে আসতে পারে, ডিফারেন্ট কারণে আসতে পারে। যখন একটা বার্নের পেশেন্ট আমাদের কাছে আসবে, এখনকার যুগে এই যে ধরেন লাস্ট কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বার্ন হচ্ছে, গ্যাস সিলিন্ডার বার্ন, এসি বার্ন। এখন এই যে বার্ন বা এই যে এক্সপ্লোশনগুলো হচ্ছে, এখানে যে বার্নগুলো হচ্ছে, এখানে আপনার অ্যাজ ইউজুয়াল যে প্র্যাকটিস বা অ্যাজ ইউজুয়াল যে আপনার সেটার দিকে তো আপনি খেয়াল রাখবেন। আরও একটা দিকে আপনাকে খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হলো ইনহেলেশনাল। কারণ এখন যেহেতু আমাদের ঢাকাটা হয়ে গেছে বা আমাদের শহরগুলো হয়ে গেছে একদম ক্লোজ ক্যাভিটি বক্সের মতো, যেখানে কোনো দিকে কোনো কিছু যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে যখন বার্ন হবে আলটিমেটলি এই যে বার্ন হওয়ার পরে যে গ্যাসটা বা যেই আমাদের যে বার্নের যেই প্রোডাক্টটা বাই প্রোডাক্ট, এই প্রোডাক্ট আলটিমেটলি আমাদের ইনহেলেশনালের মাধ্যমে আমাদের ইনহেলেশনাল ট্র্যাককে ইনজুর করবে। এই জন্য এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ইনহেলেশনাল বার্ন, এবং ইনহেলেশনাল বার্নের জন্য পেশেন্ট খুবই দ্রুত খারাপ হয়ে যাবে, কারণ ইনহেলেশনাল বার্ন হওয়া মানে এয়ারওয়ে আর ব্রিদিং কম্প্রোমাইজ হয়ে যাবে এবং পেশেন্ট খুব দ্রুতই ডিটোরিয়েট করবে। ওকে, এখন একটা পেশেন্ট যখন বার্ন নিয়ে আসার পর আমার প্রথম কাজ হলো যে এটা কেন বার্ন হয়েছে, কোন জায়গার কারণ, কেন তার বার্ন প্রসেসটা হয়েছে, বার্নেরটাকে সাইজ কেমন, তার ডেপথ কেমন, এই জিনিসগুলো অ্যাসেস করা। সাইজ অ্যাসেস করার জন্য ইউজুয়ালি আমরা আমাদের প্র্যাকটিসে রুল অফ 9 ফলো করি, বাট রুল অফ 9 হলো সবচেয়ে নন স্পেসিফিক। সবচেয়ে স্পেসিফিক হলো যদি আমরা আমাদের জাস্ট হ্যান্ড এরিয়াটাকে ফলো করি, যে এই হ্যান্ড এরিয়াটা হলো 1% অফ টোটাল বডি সার্ফেস এরিয়া, এই হ্যান্ড এরিয়াটা হলো 1% অফ টোটাল বডি সার্ফেস এরিয়া, এটা হলো মোস্ট স্পেসিফিক। বাট এটা করা আসলে টাফ, এটা করা টাফ, এবং এইরকম একটা ইমার্জেন্সি কন্ডিশনে টাফ। সেজন্য আমরা ইউজুয়ালি রুল অফ 9টাই ফলো করি। এছাড়া আমরা তার ডেপথ দেখতে হবে, যেটা কি সুপারফিশিয়াল কিনা, শুধু এপিডার্মিস ইনভলভ করেছে কিনা, নাকি এটা পার্শিয়াল সুপারফিশিয়াল থিকনেস, যে এপিডার্মিস আর ডার্মিসের অল্প একটু ইনভলভ করেছে, নাকি এটা পার্শিয়াল ডিপ থিকনেস, পার্শিয়াল ডিপ বার্ন, নাকি এটা টোটাল ডিপ বার্ন। তাহলে এই জিনিসটা আমরা অ্যাসেস করবো। এই জিনিসটা অ্যাসেস করার জন্য আমাদের বিভিন্ন ফর্মুলা আছে। আমরা দেখবো যে সেইটা আমার যে ওনটা, যে বার্নটা, সেটা ময়েস্ট কিনা, সেখানে ক্যাপিলারি রিফিলিং হচ্ছে কিনা, সেখানে কোনো ইনারভেশন আছে কিনা, সেন্সরি নার্ভ সাপ্লাই আছে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখবো। সেটার কালার কেমন, কালার কি পিঙ্কিশ না লেদারি, এই জিনিসগুলো আমরা দেখবো। দেখে তিনটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে, আমি ডিফারেন্সিয়েট করলাম, সাইজ অ্যাসেস করলাম, এরপর আমার কাজ হলো ডেফিনেটিভ ম্যানেজমেন্ট শুরু করা। ম্যানেজমেন্ট করবো আমরা এটিএলএস প্রোটোকলে। প্রথমে আমরা এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসাবিলিটি, এক্সপোজার, এই জিনিসগুলো খেয়াল করবো। এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বার্নের পেশেন্ট, সেটা হলো ফ্লুইড ম্যানেজমেন্ট। এরপর কি করবো, ফ্লুইড ম্যানেজমেন্ট করবো। ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা ইউজুয়ালি করি হলো 4 × 18 kg × পার্সেন্টেজ অফ বার্ন এরিয়া, 4 × 18 kg × পার্সেন্টেজ অফ বার্ন এরিয়া। যেই ফ্লুইডটা আসে তার 50% আমরা প্রথম 8 ঘন্টা দিয়ে দেই, বাকি 50% পরে 16 ঘন্টায় দেই। ফ্লুইড হিসেবে আমাদের সবার প্রথম পছন্দ ক্রিস্টালয়েড, এন্ড ক্রিস্টালয়েডের মধ্যে সবার প্রথম পছন্দ হলো হার্টম্যান সলিউশন অর রিঙ্গার সিলেক্টেড, হার্টম্যান সলিউশন অর রিঙ্গার সিলেক্টেড, হার্টম্যান সলিউশন অর রিঙ্গার সিলেক্টেড। এরপরে আমরা 12 ঘন্টা পর চাইলে কলয়েড দিতে পারি, 12 ঘন্টা পরে যদি আমরা ইচ্ছা করি তাহলে কলয়েড দিতে পারি। কলয়েড হিসেবে আমাদের ফার্স্ট চয়েস হলো অ্যালবুমিন, কলয়েড হিসেবে আমাদের ফার্স্ট চয়েস হলো অ্যালবুমিন, কলয়েড হিসেবে আমাদের ফার্স্ট চয়েস হলো অ্যালবুমিন। ফ্লুইড দেওয়ার পাশাপাশি এরপর আমাদের শুরু করতে হবে বার্নের ড্রেসিং। ড্রেসিং আমাদের সবার প্রথম পছন্দ হলো অ্যান্টিবায়োটিক সোপ, বিভিন্ন রকমের ড্রেসিং ম্যাটেরিয়াল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সিলভার সালফারাইজিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সিলভার সালফারাইজিন, সবচেয়ে কমন জিনিস হলো সিলভার সালফারাইজিন, এটা পরীক্ষায় লাগবে। দেন আমরা ম্যাপেনাইড এসিটেট, সিলভার নাইট্রেট, এই জিনিসগুলো, সেরিয়াম এসিটেট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। বাট সবচেয়ে কমন যেটা আমরা ব্যবহার করি সেটা হলো সিলভার সালফারাইজিন, ঠিক আছে। এছাড়া অনেক সময় পেশেন্টের কনস্ট্রিক্টিং বার্ন হয়, দেখা যাচ্ছে পুরো চেস্ট ওয়ালে চারপাশ জুড়ে একটা শক্ত কনস্ট্রিক্টিং ব্যান্ডের মতো বার্ন হয়ে গেছে, অথবা হাতে বা পায়ে এরকম কনস্ট্রিক্টিং বার্ন হতে পারে। এই ক্ষেত্রে কনস্ট্রিক্টিং বার্ন যখন হয় তখন আমরা এসকারোটমি করে দিতে হয়। কনস্ট্রিক্টিং বার্ন যখন হয় তখন যেই
মার্কিং এর কারণে হয় সেটাকে আমরা বলি এস্কার। এই এস্কারটাকে আমরা তখন রিলিজ করে দিই, এটাকে আমরা বলি এস্কারটমি, এটা বলি এস্কারটমি। এরকম কনস্ট্রিক্টিং সার্কামফারেন্সিয়াল বার্ন হলে তখন আমরা এস্কারটমি করে দিতে হয়। ঠিক আছে, একটা বার্নের পেশেন্ট কেন খারাপ হবে, কেন আপনাকে এত মেটিকুলাসলি বা এত ভিগোরাসলি পেশেন্টকে রিসাসিটেট করতে হয়? কারণ হলো এই বার্নের পেশেন্ট যখনই বার্ন হয় সেখানে কিছু ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়, এটা হলো ভ্যাসোঅ্যাক্টিভ পেপটাইড, তারা ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায় দেয়। ভাস্কুলার পারমিটিভিটি যখন বাড়ায় দেয় পেশেন্টের হাইপোভলিমিক শক হয়ে যায়। কি হয়ে যায়? হাইপোভলিমিক শক। এই হাইপোভলিমিক শকের কারণে পেশেন্ট রেনাল ফেল হয়ে যায়। এজন্য বার্নের পেশেন্টের মনিটরিং এর সবচেয়ে ভাইটাল জিনিস হলো ইউরিন আউটপুট। মনিটরিং এর সবচেয়ে ভাইটাল জিনিস হলো ইউরিন আউটপুট। এছাড়া পেশেন্টের আমাদের রেনাল ফেলের পাশাপাশি পেশেন্টের আমাদের পালমোনারি ইডিমা হতে পারে, এআরডিএস হতে পারে, এবং আরেকটা জিনিস হতে পারে যে বার্নের পেশেন্টের ইনফেকশন। বার্নের পেশেন্টের ইনফেকশন খুব কমনলি সিউডোমোনাস এখানে ইনফেকশন করে, এবং বার্নের পেশেন্টের সেই কারণে সেপ্টিক শক হয়ে বার্নের পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, সেপ্টিক শক হয়ে বার্নের পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে সবসময় এই বার্নের পেশেন্টের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মেটিকুলাস ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। এই যে জায়গাগুলোর কথা বললাম, খুব মাইনর যে কথাগুলো বললাম, সিলভার সালভারাইজিনের কথা, এস্কারোটমির কথা, ইউরিন আউটপুটের কথা, হার্টম্যান স্যালাইনের কথা, এই প্রতিটা পয়েন্ট থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এর বাইরে থেকে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যদি একটা বার্নের পেশেন্ট আমার কাছে আসে বা আপনার কাছে আসে, তাহলে আমরা কি করবো? সবার প্রথম আমরা এখানে বিভিন্ন রকম বার্নের পেশেন্ট আসলো, সেই বার্নের পেশেন্টটা কেন আসে, কি জন্য আসে, সেগুলো আমরা মেকানিজম কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। এরপরে আমাদের কাজ হলো এই বার্নের পেশেন্ট যখন আসবে তখন আমাদের চিন্তা করা যে এটা ইনহেলেশনাল বার্ন কিনা। ইনহেলেশনাল বার্ন হলে সবার আগে আমাদের সেটা ম্যানেজ করতে হবে। ঠিক আছে, ইনহেলেশনাল বার্ন হলে সেটা আমরা ইনহেলেশনাল বার্ন বুঝবো কিভাবে? ইনহেলেশনাল বার্ন বোঝার সহজ পদ্ধতি হলো যদি দেখি আমাদের বার্ন অ্যারাউন্ড দ্য ফেস অ্যান্ড নেকের আশেপাশে যদি আমরা বার্ন দেখতে পাই, সেটা ইনহেলেশনাল বার্নের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইনহেলেশনাল বার্নের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এবং কোনো ক্লোজ রুমের মধ্যে যদি বার্নের হিস্ট্রি দেয় সেটাও ইনহেলেশনাল বার্নের কমন একটা পয়েন্ট। পেশেন্টের যদি ভয়েস চেঞ্জ হয়, স্ট্রাইডর হয়, নয়েজি ব্রিদিং হয়, পেশেন্টের আমাদের যদি ফেশিয়াল এন্ড নেজাল যে হেয়ারগুলো আছে সেগুলো যদি সিঙ্গিং হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের বার্ন, ইনহেলেশনাল বার্ন। তাহলে একটা ইনহেলেশনাল বার্নের পেশেন্ট আনকনসিয়াসও থাকতে পারে, আমরা বুঝবো কিভাবে? যদি আমরা দেখি যে পেশেন্টের হেস এন্ড নেক রিজনে বার্ন আছে, যদি দেখি ফেস এন্ড হেড রিজনে বার্ন আছে, যদি দেখি যে পেশেন্টকে যে নিয়ে আসছে সে যদি একটা ক্লোজ রুমের হিস্ট্রি দেয়, অথবা পেশেন্ট যদি কনসাস থাকে, তার যদি হোর্সনেস অফ ভয়েস থাকে, স্ট্রাইডর থাকে, ফেশিয়াল এন্ড নেজাল হেয়ারগুলো সিঙ্গিং হয়ে যায়, তাহলে আমরা চিন্তা করবো কি এটা কি ধরনের বার্ন, ইনহেলেশনাল বার্ন। কি ধরনের বার্ন? ইনহেলেশনাল বার্ন। কেন একটা বার্নের পেশেন্ট আমাদেরকে ম্যানেজ করতে হবে? কারণ বার্নের পেশেন্ট যদি শক স্টেজে চলে যায় তখন ম্যানেজ করা সো মাচ টাফ। এজন্য পেশেন্ট শক স্টেজে যাওয়ার আগে আমাদের ম্যানেজ করতে হবে। শক কেন যাবে? যখনই বার্ন হবে তখন কি হবে? ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে। কি হবে? ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে। এই ইনফ্লামেটরি রিঅ্যাকশনের কারণে ভাস্কুলার পারমিটিভিটি বেড়ে যাবে, এবং আলটিমেটলি কোন ধরনের শক হবে? হাইপোভলিমিক শক হবে। কোন ধরনের শক? হাইপোভলিমিক শক। মোর দ্যান 50% বডি সারফেস এরিয়া ইনভলভ হলেই পেশেন্ট হাইপোভলিমিক শকে চলে যাবে। এটা আমরা আমাদের শক দায়িত্ব পড়ে আসছি। সেজন্য আমাদের কি করতে হবে? খুব দ্রুত পেশেন্টটাকে ম্যানেজ করতে হবে। পেশেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে আমরা বলেছি আমরা কোন পদ্ধতি ফলো করব? এটিএলএস প্রোটোকল। কোন পদ্ধতি? এটিএলএস প্রোটোকল। এবং এটিএলএস প্রোটোকল আমরা জানি প্রথমে এয়ারওয়ে, তারপর ব্রিদিং, তারপর সার্কুলেশন, তারপর ডিসেবিলিটি, তারপর এখানে এক্সপোজার, এন্ড সবার শেষে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ফ্লুইড রিসাসিটেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ফ্লুইড রিসাসিটেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ফ্লুইড রিসাসিটেশন। ঠিক আছে, এই ফ্লুইড রিসাসিটেশন করার ক্ষেত্রে আমরা অবশ্যই সবার আগে আমাদের কি করতে হবে? পেশেন্টের বার্নটাকে অ্যাসেস করতে হবে, যে কি পরিমাণ বার্ন সেটা আমাদের অ্যাসেস করতে হবে। ঠিক আছে, ওকে। অ্যাসেস করার ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা কমনলি রুল অফ 9 ফলো করি, বাট আমাদের রুল অফ 9 এর ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মেথড হলো আমাদের বডি সারফেস এরিয়া। স্ট্যান্ডার্ড মেথড হলো বডি সারফেস এরিয়া। আমাদের যে হ্যান্ড এরিয়া আছে এই হ্যান্ড এরিয়া হলো 1% টোটাল বডি সারফেস এরিয়া। হ্যান্ড এরিয়া হলো 1% টোটাল বডি সারফেস এরিয়া। জাস্ট এই জিনিসটাকে একটা অ্যাডাল্ট পেশেন্টের হ্যান্ড গ্রিপ, যেটা সেই হ্যান্ড গ্রিপ বা ফিঙ্গার টিপের যে অংশগুলো, এটাকে যদি আমরা 1% বডি সারফেস এরিয়া চিন্তা করি, এটা হলো স্ট্যান্ডার্ড মেথড। বাট আমরা স্ট্যান্ডার্ড মেথড করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেজন্য আমরা যেটা ফলো করি সেটা হলো ওয়ালেস রুল অফ 9, ওয়ালেস রুল অফ 9, ওয়ালেস রুল অফ 9, ওয়ালেস রুল অফ 9, ওয়ালেস রুল অফ 9। এবং এই ক্যালকুলেশন যখন আমরা করব, করার পর তারপর আমরা সেই জায়গায় আমাদের ম্যানেজমেন্ট শুরু করব। ক্যালকুলেট আমরা সাইজ ক্যালকুলেশন করার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস ক্যালকুলেট করতে হবে, সেটা হলো ডেপথ। সেটা হলো ডেপথ। ঠিক আছে, ডেপথের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটা সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস। সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস মানে হলো এপিডার্মিসটা, যদি শুধু এপিডার্মিস ইনভলভ হয় সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল বার্ন। শুধু এপিডার্মিস হলে সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল বার্ন। যদি এপিডার্মিস প্লাস প্যাপিলারি ডার্মিস, এপিডার্মিস এবং প্যাপিলারি ডার্মিস দুইটা হয় তখন বলি সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন। সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন। এক্ষেত্রে দেখা যায় ব্লিস্টারিং হয়, এরিয়াটা পিঙ্ক থাকে, ময়েস্ট থাকে এবং পেইনফুল থাকে। এরিয়াটা পিঙ্ক থাকে, ময়েস্ট থাকে এন্ড পেইনফুল থাকে। পিঙ্ক, ময়েস্ট, পেইনফুল সবকিছুই যখন থাকে সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন। যদি আমরা দেখি যে প্যাপিলারি ডার্মিসের নিচে আমাদের রেটিকুলার ডার্মিস বা ফুল ডার্মিস সবকিছু ইনভলভ হয়ে যায়, সেটাকে আমরা বলি ডিপ পার্শিয়াল থিকনেস। সেটাকে আমরা বলি ডিপ পার্শিয়াল থিকনেস। সেটাকে আমরা কি বলি? ডিপ পার্শিয়াল থিকনেস। এই সময় দেখা যায় আমাদের যে স্কিনটা এতক্ষণ যেটা পিঙ্ক ছিল, ময়েস্ট ছিল, এই জিনিসটা থাকে না, পিঙ্ক ময়েস্টটা চলে যায়, এবং এই সময় আমাদের দেখা যায় সেন্সেশনটা লস্ট হয়। তাহলে যখনই আমাদের ফুল ডার্মিসটা, যেহেতু ডার্মিসের যে ডিপার পোর্শন যেটা রেটিকুলার ডার্মিস, এইখানে আমাদের পেন সেন্সেশন, এখানে আমাদের ইনারভেশন ভাস্কুলার সাপ্লাইগুলো মূলত থাকে, যখনই আমাদের ডিপার অ্যাসপেক্টটা ইনভলভ হয়ে যাবে, রেটিকুলার ডার্মিসটা ইনভলভ হবে, তখনই আমাদের আর পিঙ্ক, ময়েস্ট, ইনারভেশন এগুলো থাকবে না। তাহলে এই যে পিঙ্ক পাবো না, ময়েস্ট পাবো না, ইনারভেশন থাকবে না, সেন্সরি সাপ্লাই থাকবে না, পিন প্রিক সেন্সেশন থাকবে না, এই রকম বার্ন হলে সেটাকে আমরা বলি ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন। ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন। আর যদি বার্ন হয়ে স্কিন সহ স্কিনের আন্ডারলাইং স্ট্রাকচার এক্সপোজ হয়ে যায়, সাবকিউটেনিয়াস টিস্যু, ফ্যাট, মাসল, ফাসা, এগুলো আমাদের এক্সপোজ হয়ে যায়, সেটাকে আমরা বলি ফুল থিকনেস বার্ন। সেটাকে আমরা বলি ফুল থিকনেস বার্ন। এই ক্ষেত্রে দেখা যায় স্কিন টোটালি একটা হার্ড অ্যান্ড লেদারি ফিলিং হয়ে থাকে, হার্ড অ্যান্ড লেদারি ফিলিং হয়ে থাকে, হার্ড ব্ল্যাক লেদারি একটা ফিলিং হয়ে থাকে, হার্ড ব্ল্যাক লেদারি একটা ফিলিং হয়ে থাকে। এটাকে আমরা বলি ফুল থিকনেস বার্ন। এটাকে আমরা বলি ফুল থিকনেস বার্ন। তাহলে যদি শুধু এপিডার্মিস ইনভলভ হয় তাহলে আমরা বলবো সুপারফিশিয়াল বার্ন। এপিডার্মিস প্লাস প্যাপিলারি ডার্মিস, এটাকে আমরা বলবো সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস। এখানে আমাদের স্কিনটা পিঙ্ক থাকবে, ময়েস্ট থাকবে, ইনারভেশনটা ইনটেক থাকবে। যদি এপিডার্মিস প্লাস ডার্মিস দুইটা ফুললি ইনভলভ হয়ে যায়, এটাকে আমরা বলি ডিপ পার্শিয়াল থিকনেস, ডিপ পার্শিয়াল থিকনেস, ডিপ পার্শিয়াল থিকনেস। এক্ষেত্রে আর স্কিন পিঙ্ক, ময়েস্ট বা ইনারভেশন থাকবে না। আর যদি একদম আন্ডারলাইং স্ট্রাকচার সহ ইনভলভ হয়ে যায়, হার্ড লেদারি ব্ল্যাক একটা ফিলিং হয়, সেটাকে আমরা বলবো ফুল থিকনেস বার্ন। সেটাকে আমরা বলবো ফুল থিকনেস বার্ন। সেটাকে আমরা বলবো ফুল থিকনেস বার্ন। এই সাইজ এবং ডেপথ অ্যাসেস করার পর আমার কাজ হলো ফ্লুইড দেওয়া। কাজ হলো কি? ফ্লুইড দেওয়া। যদি অ্যাডাল্টের ক্ষেত্রে 15% এবং বাচ্চাদের ক্ষেত্রে 10%, এটাই হলো ইন্ডিকেশন অফ ফ্লুইড। অ্যাডাল্টের ক্ষেত্রে 15%, বাচ্চাদের ক্ষেত্রে 10%, এটা হলো ইন্ডিকেশন অফ ফ্লুইড রিসাসিটেশন।
ওকে, ফ্লুইডের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে ক্রিস্টালয়েড, আমরা মোস্ট কমনলি কি ব্যবহার করি? ক্রিস্টালয়েড। মোস্ট কমনলি কি ব্যবহার করি? ক্রিস্টালয়েড। এছাড়া আমরা কলয়েড ব্যবহার করতে পারি, হাইপারটোনিক স্যালাইনও ব্যবহার করতে পারি, বাট মোস্ট কমনলি আমরা কি ব্যবহার করি? ক্রিস্টালয়েড। মোস্ট কমনলি কি ব্যবহার করি? ক্রিস্টালয়েড। এবং ক্রিস্টালয়েডের মধ্যে আমাদের সবার প্রথম পছন্দ হলো হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গাস ল্যাকটেট। হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গাস ল্যাকটেট, হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গাস ল্যাকটেট, হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গাস ল্যাকটেট। এবং আমাদের পরিমাণটা কেমন? আমরা বলেছি 4 × 18 kg × percentage of burn area, 4 × 18 kg × percentage of burn area, 4 × 18 kg × percentage of burn area, 4 × 18 kg × percentage of burn area। এটা হলো আমাদের ক্রিস্টালয়েড ফ্লুইডের ক্যালকুলেশন। এটা হলো আমাদের ক্রিস্টালয়েড ফ্লুইডের ক্যালকুলেশন। ক্রিস্টালয়েড দেওয়ার 12 ঘন্টা পর আমরা চাইলে কলয়েড ফ্লুইড দিতে পারি। ক্রিস্টালয়েড দেওয়ার 12 ঘন্টা পর আমরা চাইলে কলয়েড ফ্লুইড দিতে পারি। ক্রিস্টালয়েডের কত ঘন্টা পর? 12 ঘন্টা পর। কত ঘন্টা পর? 12 ঘন্টা পর আমরা কি দিতে পারি? কলয়েড দিতে পারি। কি দিতে পারি? কলয়েড দিতে পারি। কলয়েডের ক্ষেত্রে আমাদের মোস্ট কমনলি যেটা আমরা ব্যবহার করি সেটা হলো অ্যালবুমিন। মোস্ট কমনলি যেটা ব্যবহার করি সেটা হলো অ্যালবুমিন। মোস্ট কমনলি যেটা ব্যবহার করি সেটা হলো অ্যালবুমিন। মোস্ট কমনলি যেটা ব্যবহার করি সেটা হলো অ্যালবুমিন। এবং এই যে আমরা ক্রিস্টালয়েড বা কলয়েড দিলাম, পেশেন্ট কেমন রেসপন্স করছে, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এখানে কি মনিটরিং জিনিস হলো? ইউরিন আউটপুট। কারণ পেশেন্ট খারাপ হবে কি হয়? রেনাল ফেল হয়ে। পেশেন্ট খারাপ হবে কি হয়? রেনাল ফেল হয়ে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা এখানে কি মনিটর করব? ইউরিন আউটপুট। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কি মনিটর করব? ইউরিন আউটপুট। কি মনিটর করব? ইউরিন আউটপুট। কি মনিটর করব? ইউরিন আউটপুট। ঠিক আছে, এর পাশাপাশি আমরা কি করব? আমাদের যে বার্ন আছে তার ড্রেসিং শুরু করতে হবে। আমরা তো ঘুরে বেড়াইলে হবে না, শুধু ফ্লুইড দিয়ে ঘুরে বেড়াইলে হবে না। আমাদের ড্রেসিং শুরু করতে হবে যাতে এখানে সেপসিস না হয়, সেটা প্রিভেনশন করতে হবে। তাহলে এখানে আমরা ড্রেসিং শুরু করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা বলেছি এখানে মোস্ট কমনলি যেটা ব্যবহার করি সেটা হলো সিলভার সালফারাইজিন। মোস্ট কমনলি যেটা ব্যবহার করি সেটা কি? সিলভার সালফারাইজিন। মোস্ট কমন ড্রেসিং কি ব্যবহার করি? সিলভার সালফারাইজিন। মোস্ট কমন কি ব্যবহার করব? সিলভার সালফারাইজিন। মোস্ট কমন কি ব্যবহার করব? সিলভার সালফারাইজিন। এছাড়া ব্যবহার করতে পারি মেপেনাইড এসিটেট, মেপেনাইড এসিটেট, সেরিয়াম নাইট্রেট, মেপেনাইড এসিটেট, সেরিয়াম নাইট্রেট, মেপেনাইড এসিটেট, সেরিয়াম নাইট্রেট। ঠিক আছে, মেপেনাইড এসিটেট, সেরিয়াম নাইট্রেট। তাহলে আমরা ড্রেসিং এর ক্ষেত্রে আমরা মোস্ট কমনলি ব্যবহার করব সিলভার সালফারাইজিন। ড্রেসিং এর ক্ষেত্রে মোস্ট কমনলি ব্যবহার করব সিলভার সালফারাইজিন। এছাড়া আমরা ব্যবহার করতে পারি মেপেনাইড এসিটেট, মেপেনাইড এসিটেট। আরেকটা জিনিস বলেছি, যদি পেশেন্টের সার্কামফারেন্সিয়াল ফুল থিকনেস বার্ন হয়, সার্কামফারেন্সিয়াল ফুল থিকনেস বার্ন হলে আমরা একটা ইমার্জেন্সি প্রসিডিউর করতে হয়, নাম হলো এসকারোটমি। নাম কি? এসকারোটমি। সার্কামফারেন্সিয়াল ফুল থিকনেস বার্নের ক্ষেত্রে আমাদের একটা ইমার্জেন্সি প্রসিডিউর করতে হয়, নাম কি তার? এসকারোটমি। নাম কি তার? এসকারোটমি। নাম কি তার? এসকারোটমি। তাহলে আমরা ড্রেসিং করব কি দিয়ে? সিলভার সালফারাইজিন দিয়ে। ড্রেসিং করব কি দিয়ে? সিলভার সালফারাইজিন দিয়ে, অথবা মেপেনাইড এসিটেট দিয়ে, অথবা মেপেনাইড এসিটেট দিয়ে, অথবা মেপেনাইড এসিটেট দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা একটা পেশেন্ট আসলো, আমরা সেটাকে ম্যানেজ করলাম, ফ্লুইড দিলাম, সেটাকে মনিটর করলাম, প্লাস আমরা তারপরে কি করলাম? তাকে আমরা অ্যান্টিবায়োটিক সোক বা অ্যান্টিবায়োটিক ইমপ্রেগনেটেড জিনিস দিয়ে ড্রেসিং করলাম। ঠিক আছে, আচ্ছা, অ্যাডিশনালি পেশেন্টকে আমাদের কিছু জিনিস করতে হয়, তার অ্যানালজেসিয়াটা মেনটেন করতে হয়, তার নিউট্রিশনটা মেনটেন করতে হয়, ইনফেকশন প্রিভেন্ট করার চেষ্টা করতে হয়, নার্সিং করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের অ্যাডিশনাল জিনিস, এই জিনিসগুলো আমাদের অ্যাডিশনাল জিনিস। তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ভাইটাল। এখানে একটা অ্যাটিপিক্যাল জিনিস আছে যেটা জাস্ট একটু আমার কাছে মনে হয়েছে পরীক্ষা যে কোনো সময় আসতে পারে, সেটা হলো ইলেকট্রিক্যাল ইনজুরি। ইলেকট্রিক্যাল ইনজুরি লো ভোল্টেজ হোক, হাই ভোল্টেজ হোক, সবগুলো ইনজুরি হলো ডিপ বার্ন। ইলেকট্রিক্যাল ইনজুরি মানে হলো ডিপ বার্ন। ইলেকট্রিক্যাল ইনজুরি মানে হলো ডিপ বার্ন। ইলেকট্রিক্যাল ইনজুরি যখন হয় তখন ডার্মিস টার্মিস যা আছে সবকিছুকে ইনভলভ করে ফেলে। ঠিক আছে, এবং ইলেকট্রিক্যাল ইনজুরি পেশেন্ট আসলে পেশেন্ট যখন হয়, ইলেকট্রিক্যাল ইনজুরি পেশেন্ট কিন্তু হাইপোভলিমিক শকে মারা যায় না, সেপ্টিক শকে মারা যায় না, বরং তারা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? কার্ডিয়াক অ্যারেস্ট। এই জন্য এখানে এই জিনিসটা মনে হয় যে একটু গুরুত্বপূর্ণ, যে ইলেকট্রিক্যাল শকের পেশেন্টের দেখা যায় কার্ডিয়াক যে পেসিংটা, যে নর্মাল এসএনওর যে ফেসমেন্টটা, সেটা ইন্টারাপশন হয়, তখন পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মারা যায়। এই জন্য এটা আমি এখানে একটু দেখালাম। ঠিক আছে, এছাড়া আমাদের ডিফারেন্ট টাইপ অফ ইনজুরি আছে, কেমিক্যাল ইনজুরি হতে পারে, কোল্ড ইনজুরি হতে পারে, এগুলো আমাদের এক্সট্রা। তাহলে বার্ন থেকে আমাদের পরীক্ষা আসার মতো অনেকগুলো প্রশ্ন আছে, যে একটা বার্নের পেশেন্ট আসলে কিভাবে ম্যানেজ করব, কোন ফ্লুইডটা আমি দিব। ক্রিস্টালয়েডের ক্ষেত্রে আমি মোস্ট ইম্পর্টেন্ট হার্টম্যান স্যালাইন বা রিঙ্গাস ল্যাকটেট দিব। কলয়েডের ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস হলো অ্যালবুমিন, সেটা আমরা জানলাম। এই পেশেন্টগুলো যখন আসবে তখন আমরা কি করব, কিভাবে অ্যাসেস করব, কোন পদ্ধতিতে আমরা ডেপথ বুঝতে পারবো, সেগুলো সম্পর্কে জানলাম। এই পেশেন্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো পেশেন্টের হাইপোভলিমিক শক হতে পারে, রেনাল ফেলোর হতে পারে। এই জিনিসগুলোকে আমাকে কি করতে হবে? প্রিভেন্ট করতে হবে। এবং আমাকে এই জন্য অ্যাসেসমেন্টের সময় বা মনিটরিংয়ের সময় মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি? ইউরিন আউটপুট। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি? ইউরিন আউটপুট। যদি কোনো পেশেন্টের সার্কামফারেন্সিয়াল বার্ন হয় তাহলে আমাকে কি করতে হবে? এসকারোটমি করতে হবে। তার যে বার্ন সাইট, ওই বার্ন সাইটে আমাকে সবসময় কি ব্যবহার করতে হবে? অ্যান্টিবায়োটিক ইমপ্রেগনেটেড ড্রেসিং ব্যবহার করতে হবে। মোস্ট কমনলি আমরা কোনটা ব্যবহার করি? সিলভার সালফারাইজিন। মোস্ট কমনলি আমরা কোনটা ব্যবহার করি? সিলভার সালফারাইজিন। মোস্ট কমনলি কোনটা ব্যবহার করি? সিলভার সালফারাইজিন। এখন ঠিক আছে, আমি বার্নের পেশেন্ট ম্যানেজ করলাম, ভালো আছে, সবই ঠিক, কিন্তু দেখা গেলো বার্নের সার্ফেস এরিয়াটা অনেক বেশি। যদি 15% বার্ন হয় তাহলেও পেশেন্ট আমাদের ফ্লুইড শুরু করতে হবে অ্যাডাল্টের ক্ষেত্রে, আর বাচ্চাদের ক্ষেত্রে 10%ই এনাফ। এখন বার্ন যদি অনেক বেশি হয়, 60% 70% বার্ন আমরা পাই, সেক্ষেত্রে দেখা যায় তখন আমাদের তার যে ন্যাচারাল যে স্কিনটা, ন্যাচারাল যে হিলিংটা, সেটা আর হয় না। তখন সেখানে আমাদের রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয়। রিকনস্ট্রাকশনের জন্য আমরা ইউজুয়ালি দুইটা জিনিস ব্যবহার করি, একটা হলো গ্রাফট, একটা হলো ফ্ল্যাপ। গ্রাফট অ্যান্ড ফ্ল্যাপ। গ্রাফট আমি অন্য একটা জায়গা থেকে একটা স্কিন আনলাম, এনে দিয়ে দিলাম, এটা হলো গ্রাফট, যেখানে আমার কোনো ভাস্কুলার পেডিকেল থাকে না। গ্রাফটের ক্ষেত্রে কোনো ভাস্কুলার পেডিকেল থাকে না। গ্রাফটের ক্ষেত্রে কি থাকে না? কোনো ভাস্কুলার পেডিকেল থাকে না। আর ফ্ল্যাপের ক্ষেত্রে যখন আমরা দেখা যায় আমার কাছে মনে হচ্ছে যে সাইটে বার্ন হয়েছে, সেটা এডিকুয়েটলি ভাস্কুলার সাপ্লাই পাচ্ছে না, তখন যদি আমি আরেক জায়গা থেকে শুধু গ্রাফট এনে দিই তাহলে গ্রাফট ফেলিওর হবে। তখন আমাকে এমন একটা জায়গা থেকে আমার পেডিকেলটা আনতে হবে যেখানে আমার ভাস্কুলার সাপ্লাইটা ইনটেক থাকবে, যেখানে ভাস্কুলার সাপ্লাই ইনটেক থাকবে। ভাস্কুলার সাপ্লাই ইনটেক সহ যখন আমরা রিকনস্ট্রাকশন করি সেটাকে আমরা বলি ফ্ল্যাপ, সেটাকে আমরা কি বলি? ফ্ল্যাপ, সেটাকে আমরা কি বলি? ফ্ল্যাপ, সেটাকে আমরা কি বলি? ফ্ল্যাপ। তাহলে গ্রাফট হলো জাস্ট একটা টিস্যু আমরা নিয়ে আসছি উইদাউট ব্লাড সাপ্লাই, উইদাউট ব্লাড সাপ্লাই। ঠিক আছে, এবং এই ব্লাড সাপ্লাইটা সে পাবে রিসিপিয়েন্টে যে জায়গায় তাকে দেওয়া হচ্ছে সেখান থেকে সে পেয়ে যাবে। কিন্তু যদি যেখানে তাকে দেওয়া হচ্ছে সেখানেই ব্লাড সাপ্লাই কম থাকে, তখন আমার গ্রাফটে কোনো কাজ হবে না। তখন আমাদের কি আনতে হবে? ফ্ল্যাপ। তখন আমাদের কি আনতে হবে? ফ্ল্যাপ নিয়ে আসতে হবে। তখন আমাদের কি নিয়ে আসতে হবে? ফ্ল্যাপ নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই ফ্ল্যাপটা আমরা যখন আনবো তখন তার কি থাকবে? ভাস্কুলার পেডিকেল থাকবে। কি থাকবে? ভাস্কুলার পেডিকেল থাকবে। এবং এই ফ্ল্যাপ এসে এখানে নতুন করে রিভাস্কুলাইজ করবে, নতুন করে রিভাস্কুলাইজ করবে, নতুন করে রিভাস্কুলাইজ করবে। ঠিক আছে, তাহলে গ্রাফট আর ফ্ল্যাপ জাস্ট একটু শুধু জেনে রাখলেই হয়। এখানে অনেক কিছু আছে যেগুলো কোনোদিনই পরীক্ষা আসার কোনো সম্ভাবনা নেই। জাস্ট আপনাকে গ্রাফট অ্যান্ড ফ্ল্যাপ এই দুইটা জিনিস একটু জানতে হবে, কোনটা ভাস্কুলার পেডিকেল সহ, কোনটা ভাস্কুলার পেডিকেল ছাড়া। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে একটু এই পেজটাতে আমাদের এইটা একটু আমি একটু বলবো, 697 পেজে যদি একটু আসেন আপনারা, একটু এক্সট্রা জিনিস, 2-4টা এক্সট্রা জিনিস একটু বলবো আপনাদের একটু মনে রাখার সুবিধার্থে। এই ছবিটাতে এসে একটু থামি আমি। আচ্ছা, এইখানে দেখেন, এখানে ক্লাসিফিকেশন অফ মাসল ফ্ল্যাপ,
মাসল ফ্ল্যাপ এটা আসলে এখানে কোথাও থিওরিটিক্যালি কিছু নাই, মাসল ফ্ল্যাপের কথা এখানে কোথাও কিছু নাই, বাট এখানে ফিগারে আছে। এখানেও আবার দেখেন এখানে দেখেন আমাদের ফ্যাসিওকিউটেনাস ফ্ল্যাপের কথা বলা আছে, কিন্তু এখানে ভিতরে কিছু নাই। তো এটা একটু জানতে হবে, অল্প কিছু, জাস্ট একটু। এই যে মাসল ফ্ল্যাপে এখানে আপনি ডিফারেন্ট ফ্ল্যাপ দেখতে পাচ্ছেন, টেনসর ফাসালিটা, গ্রাসিলিস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সার্টোরিয়াস, ল্যাটিসিমাস ডরসি, বাট এই ফাঁকা জায়গায় একটু লিখে রাখেন। মাসল ফ্ল্যাপ দেওয়ার ক্ষেত্রে মোস্ট কমনলি আমরা ব্যবহার করি ল্যাটিসিমাস ডরসি, মাসল ফ্ল্যাপ দেওয়ার ক্ষেত্রে মোস্ট কমনলি ব্যবহার করি ল্যাটিসিমাস ডরসি, মাসল ফ্ল্যাপ দেওয়ার ক্ষেত্রে মোস্ট কমনলি ব্যবহার করি ল্যাটিসিমাস ডরসি। শুধু মাসল না, যদি আমরা মায়োকিউটিনাস ফ্ল্যাপ দেওয়ার চেষ্টা করি তাহলেও মোস্ট কমনলি আমরা ব্যবহার করি ল্যাটিসিমাস ডরসি। তাহলে মাসল ফ্ল্যাপ আর মায়োকিউটিনাস ফ্ল্যাপ মোস্ট কমনলি ব্যবহার করব ল্যাটিসিমাস ডরসি, মাসল ফ্ল্যাপ আর মায়োকিউটিনাস ফ্ল্যাপ মোস্ট কমনলি ব্যবহার করব ল্যাটিসিমাস ডরসি, মাসল ফ্ল্যাপ আর মায়োকিউটিনাস ফ্ল্যাপ মোস্ট কমনলি ব্যবহার করব ল্যাটিসিমাস ডরসি। ঠিক আছে, ল্যাটিসিমাস ডরসি ছাড়াও আমরা সার্টোরিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্রাসিলিস, টেনসর ফাসালিটা ব্যবহার করতে পারি। ঠিক একটু উপরে দেখেন এখানে 47.22 এখানে আছে ফ্যাসিওকিউটেনাস ফ্ল্যাপ, ফাসা এবং কিউটেনাস। ফ্যাসিওকিউটেনাস ফ্ল্যাপে মোস্ট কমনলি আমরা ব্যবহার করি রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ। আমাদের ফোরআর্মের যে রেডিয়াল পোর্শনটা এখান থেকে আমরা নিয়ে থাকি, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ, ফোরআর্মের রেডিয়াল অংশ থেকে, ফোরআর্মের রেডিয়াল অংশ থেকে, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ। ফ্যাসিওকিউটেনাসের জন্য মোস্ট কমনলি আমরা ফোরআর্মের রেডিয়াল পোর্শন থেকে ফ্ল্যাপ নিয়ে থাকি মোস্ট কমনলি। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে আপনার অর্থোপেডিক্স অংশে পাবেন যেটা এখানে নাই, সেটা হলো অসিয়াস ফ্ল্যাপ। অনেক সময় আমাদের বোনস নেওয়ার প্রয়োজন হয়, অসিয়াস ফ্ল্যাপ আমরা ইউজুয়ালি নিয়ে থাকি ফিবুলা, ইউজুয়ালি নিয়ে থাকি ফিবুলা, ইউজুয়ালি নিয়ে থাকি ফিবুলা, ইউজুয়ালি নিয়ে থাকি ফিবুলা, অথবা ফোরআর্ম থেকেও নিতে পারি, ফোরআর্ম থেকেও নিতে পারি। আর অল্প একটু লাগলে আমরা আইলিয়াক ক্রেস্ট থেকে নিয়ে থাকি, অল্প একটু যদি প্রয়োজন হয় তাহলে আমরা আইলিয়াক ক্রেস্ট থেকে নিয়ে থাকি। তাহলে অসিয়াস ফ্ল্যাপ আমরা নিতে পারি ফিবুলা থেকে, ফোরআর্ম থেকে, আইলিয়াক ক্রেস্ট থেকে। অসিয়াস ফ্ল্যাপ নিতে পারি ফিবুলা থেকে, ফোরআর্ম থেকে, আইলিয়াক ক্রেস্ট থেকে। ঠিক আছে, তাহলে আমরা যদি মাসল ফ্ল্যাপ চিন্তা করি মোস্ট কমনলি আমরা ব্যবহার করব কি ল্যাটিসিমাস ডরসি, মোস্ট কমনলি কি ল্যাটিসিমাস। মাসল না অনলি মায়োকিউটেনাস যদি ব্যবহার করি তাহলে আমরা মোস্ট কমনলি কি ব্যবহার করব ল্যাটিসিমাস ডরসি। আর ফ্যাসিওকিউটেনাস যদি ব্যবহার করি, ফ্যাসিওকিউটেনাস যদি আমরা ব্যবহার করি তাহলে ফ্যাসিওকিউটেনাসের ক্ষেত্রে আমরা বলছি রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ, রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ। এবং বনি বা অসিয়াস ফ্ল্যাপের ক্ষেত্রে আমি বলেছি মোস্ট কমনলি ব্যবহার করি ফিবুলা। ফিবুলা ছাড়াও আমরা চাইলে ফোরআর্মের বোনস থেকে নিতে পারি এবং অল্প একটু প্রয়োজন হলে আইলিয়াক ক্রেস্ট থেকে নিতে পারি। তাহলে বোনের ক্ষেত্রে আমরা কমনলি অসিয়াস ফ্ল্যাপের ক্ষেত্রে মোস্ট কমনলি ব্যবহার করব ফিবুলা। ফিবুলা ছাড়াও আমরা ফোরআর্ম বোনগুলো ব্যবহার করতে পারি এবং আইলিয়াক ক্রেস্ট ব্যবহার করতে পারি, আইলিয়াক ক্রেস্ট ব্যবহার করতে পারি, আইলিয়াক ক্রেস্ট ব্যবহার করতে পারি, আইলিয়াক ক্রেস্ট ব্যবহার করতে পারি। ওকে, এখন আসেন হেডনেক রিজিয়ন। হেডনেক রিজনের ম্যাক্সিমাম পড়া আসলে আপনার হয়ে গেছে হলো হেডনেক যখন অ্যানাটমি পড়ছেন সেখানে। এই কথাটা প্রথমেই বলে নিচ্ছি, কারণ হেডনেক রিজনে অনেক কিছু আছে যেটা আপনার পড়তে ভালো লাগবে, কিন্তু আপনার এখন এটা পড়ার তেমন একটা গুরুত্ব নেই, কারণ আপনি এটা অলরেডি পড়ে আসছেন। এবং আরেকটা জিনিস বলবো, এই হেডনেক রিজনের যে অ্যানাটমি পোর্শনটা, এই অ্যানাটমি পোর্শন থেকে আপনি অনেক প্রশ্ন পেপার ওয়ানে পেয়ে যাবেন। এখন পেপার ওয়ানের জন্য অলরেডি আপনি হেডনেক পড়ছেন এবং আমাদের হেডনেক শিটটা বা নিউরোসার্জারি শিটটা, নিউরো অ্যানাটমি শিটটা এমনভাবে সাজানো যে ওইখানে এই অ্যানাটমি ম্যাক্সিমামই চলে আসছে, শুধু আপনি একটু কোরিলেট করতে হবে। ওই কোরিলেশনের কাজটা আমি আপনাকে একটু করে দিব, কোরিলেশনের কাজটা আমি আপনাকে একটু করে দিচ্ছি। ঠিক আছে, ক্রেনিয়াল নিউরোসার্জারি, আমরা এখানে একটু সিরিয়ালি যাবো। ক্রেনিয়াল নিউরোসার্জারি, এখন নিউরোসার্জারি থেকে তো আপনি যদি আমাকে এখন বললেন যে এখানে আমি নিউরোসার্জারি পড়াই, স্বাভাবিকভাবে আমার এটা পড়াইতে ভালো লাগবে, কিন্তু আমি অবশ্যই আপনার লাগবে না এবং কিছু এখানে পড়াবো না। ক্রেনিয়াল নিউরোসার্জারি যেই টপিকটা সব সময় আপনার আছে সেটা হলো রেস্ট আইসিপি, রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এবং এটা আমরা আমাদের নর্মাল অ্যানাটমি পড়ার সময় পড়ি যে রেস্ট আইসিপি বা রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এই রেস্ট আইসিপি যখন হয় তখন পেশেন্টের আমাদের জানি যে মোস্ট কমন যেটা হয় সেটা হলো হেডেক, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো হেডেক, মর্নিং হেডেক। ঠিক আছে, এই মর্নিং হেডেকটা দেখা যায় কাপিং আর ওয়েন্ডিং ফরওয়ার্ড বা স্ট্রেনিং এর কারণে তখন বাড়ে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে সেটা হলো হেডেক। হেডেকের পাশাপাশি পেশেন্টের আমাদের ভমিটিং থাকতে পারে, পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, এই জিনিসগুলো কমন। এরকম একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথম তাকে যে ইনভেস্টিগেশনটা করতে দিব সেটা হলো সিটি স্ক্যান। এরকম একটা রেস্ট আইসিপি পেশেন্ট যখন আসবে সবার প্রথম আমরা যে ইনভেস্টিগেশন করতে দিব সেটা হলো সিটি স্ক্যান, সবার প্রথম যে ইনভেস্টিগেশন দিব সিটি স্ক্যান। এবং সিটি স্ক্যান দিয়ে আমরা আসলে এখানে জাস্ট লেশনটা বোঝার চেষ্টা করব। এরপরে আমরা যদি সেটা দেখি ইন্ট্রাক্রেনিয়াল প্যাথোলজি তাহলে আমরা তখন তাকে এমআরআই করাবো, তাহলে একটা পেশেন্ট রেস্ট আইসিপি নিয়ে আসলো, আসার পথে প্রথম আমরা যেটা ইনভেস্টিগেশন চিন্তা করলাম সেটা হলো সিটি স্ক্যান। এবং রেস্ট আইসিপি ফিচার অলরেডি আমরা সবাই জানেন, পড়েও আসেন আগে, হেডেক, ভমিটিং, ব্লাডিং অফ ভিশন, হেডেক, ভমিটিং, ব্লাডিং অফ ভিশন। আমরা সবসময় বলি যে রেস্ট আইসিপিতে তিনে 6টা জিনিস মনে রাখতে হয়। 3টা জিনিস পেশেন্ট আপনাকে বলবে, 3টা জিনিস আপনি খুঁজবেন। 3টা জিনিস পেশেন্ট আপনাকে বলবে হেডেক, নৌসিয়া, ভমিটিং, ব্লাডিং অফ ভিশন, হেডেক, নৌসিয়া, ভমিটিং, ব্লাডিং অফ ভিশন। আর আপনি খুঁজে পাবেন হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেটরি ইরেগুলারিটিস, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস। এই যে রেস্ট আইসিপি, এই রেস্ট আইসিপির কমন একটা কজ বাতাদের হলো হাইড্রোকাফালাস। যদি সিএসএফ প্রোডাকশন বেড়ে যায় বা অ্যাবজর্পশন কমে যায় তখন যে কন্ডিশনটা হয় সেটাকে বলা হয় হাইড্রোকাফালাস। সেটাকে কি বলা হয়? হাইড্রোকাফালাস। এটা একটা কমন কন্ডিশন রেস্ট আইসিপির জন্য, কমন কন্ডিশন রেস্ট আইসিপির জন্য। ঠিক আছে, আমরা এখন কয়েকটা জিনিস একটু পড়বো। সেটা হলো আমাদের ব্রেইন বা এই অংশে কমন একটা জিনিস পরীক্ষা আসে, সেটা হলো মেনিনজাইটিস। আমাদের যতগুলো এখানে ইনফেকশন আছে ইন্ট্রাক্রেনিয়াল তার মধ্যে মোস্ট কমন হলো মেনিনজাইটিস, এবং এই মেনিনজাইটিস মোস্ট কমন একটা ইনফেকশন যেটা ব্যাকটেরিয়া দিয়ে মূলত হয়। এবং মেনিনজাইটিসের ক্ষেত্রে দেখা যায় আমাদের ফিভার হয়, হেডেক হয়, নেক স্টিফনেস থাকে, ফটোফোবিয়া হয়। ফিভার হয়, হেডেক হয়, নেক স্টিফনেস থাকে, ফটোফোবিয়া থাকে। মেনিনজাইটিস আমাদের ফিভার হবে, ফটোফোবিয়া হবে, নেক স্টিফনেস থাকবে, ফিভার হবে, হেডেক হবে, নেক স্টিফনেস থাকবে, ফটোফোবিয়া থাকবে। এটা হলো মেনিনজাইটিস। মেনিনজাইটিস এখানে ডিফারেন্ট কজ আমাদের থাকতে পারে। মেনিনজাইটিস অনেক অর্গানিজম থাকতে পারে, বাট মোস্ট কমন অর্গানিজম হলো এখানে স্টেফাইলোকক্কাস অরিয়াস, এন্টেরোব্যাকটেরিয়াস, সিউডোমোনাস এন্ড নিউমোকক্কাই। স্টেফাইলোকক্কাস অরিয়াস, এন্টেরোব্যাকটেরিয়াস, সিউডোমোনাস এন্ড নিউমোকক্কাই। Staphylococcus aureus, Enterobacteriaceae, Pseudomonas and Pneumococcus, Staphylococcus aureus, Enterobacteriaceae, Pseudomonas and Pneumococcus। এগুলো হলো মোস্ট কমন, এবং এই মেনিনজাইটিসগুলো ইউজুয়ালি হয় আফটার হেড ইনজুরি। ইউজুয়ালি কখন হয়? আফটার হেড ইনজুরি। মেনিনজাইটিস কখন হয়? হেড ইনজুরি। কখন হয়? হেড ইনজুরি। দেখা যাচ্ছে হেড ইনজুরি হচ্ছে, কোনো ডিফ্রেস ফ্র্যাকচার আছে খুব সহজে সেখানে ইনফেকশন হচ্ছে, অথবা হেড ইনজুরির পরে সিএসএফ লিক হচ্ছে। এগুলো হলো আমাদের ব্রেইনের ভিতর ইনফেকশন হওয়ার এক একটা রুট। ঠিক আছে, তাহলে মেনিনজাইটিস খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ব্রেইন অ্যাবসেস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ না, তবে এই সিটি স্ক্যানটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক সময় পরীক্ষা আছে যে একটা পেশেন্ট আপনার কাছে রেস্ট আইসিপির ফিচার নিয়ে আসছে, সাথে পেশেন্টের ফিভার আছে, হেডেক আছে, আপনি কম্পিউটার টোমোগ্রাফি করে একটা রিং এনহান্সিং লেশন পাইছেন। এরকম রিং এনহান্সিং লেশন পাওয়া যায় ব্রেইন অ্যাবসেসে, রিং এনহান্সিং লেশন, এরকম একটা সিঙ্গেল বড় লার্জ রিং এনহান্সিং লেশন এটা পাওয়া যায় আমাদের
ব্রেন অ্যাবসেস। এবং এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা দেশের বাইরে পরীক্ষা দিবেন তাদের পরীক্ষায় কিন্তু বিভিন্ন রকম ইমেজের ছবি থাকে, এমআরসিএস পরীক্ষা এরকম ছবি থাকে, তার মধ্যে একটা কমন ছবি হলো ব্রেন অ্যাবসেস, তার মধ্যে একটা কমন ছবি হলো ব্রেন অ্যাবসেস। এরকম একদম সুন্দর রিং এনহান্সিং একটা লেশন পাওয়া যায়। কেন রিং এনহান্সিং হয়েছে বলেন তো দেখি? কারণ হলো আমরা জানি একটা অ্যাবসেসের দুইটা অংশ থাকে, মাঝখানের অংশটা হলো পাস আর চারপাশের অংশটা হলো পাইজনিক মেমব্রেন। পাস তো পাসই, এখানে তো ডেড আর ডাইং যে ডাব্লিউবিসি এরা আছে, এজন্য এরা আর এনহান্সমেন্ট হয় নাই। কিন্তু চারপাশে যে পাইজনিক মেমব্রেন আছে সেখানে কি আছে? ফিব্রিনাস এক্সুডেট আছে, নিউ ভেসেল আছে, ইনফ্লামেটরি সেল আছে, তারা এনহান্সমেন্টটা নিয়েছে, এজন্য চারপাশে এরকম রিং এনহান্সমেন্ট হয়েছে। ঠিক আছে, এই রিং এনহান্সিং লেশনটা কোথায় পাবো? ব্রেন অ্যাবসেসে। কোথায় পাবো? ব্রেন অ্যাবসেসে। কোথায় পাবো? ব্রেন অ্যাবসেসে। ঠিক আছে, আচ্ছা ওকে। এই নিউরাল সার্জারি থেকে যদি একটা জিনিস পরীক্ষা আসে সেটা আসবে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, বা এই সাবঅ্যারাকনয়েড হেমোরেজ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হলো ভেরি ডেঞ্জারাস একটা হেমোরেজ। পেশেন্ট আপনার কাছে ইমিডিয়েট একটা পেইন নিয়ে আসবে, হেডেক নিয়ে আসবে, তার নাম হলো থান্ডার ক্ল্যাপ হেডেক। পেশেন্ট আপনার কাছে যে হেডেকটা নিয়ে আসবে সেটা আপনাকে পেশেন্ট বলবে থান্ডার ক্ল্যাপ হেডেক, এবং পেশেন্ট বলবে যে তার জীবনও এরকম হেডেক হয় না। এরকম একটা থান্ডার ক্ল্যাপ হেডেক যখন নিয়ে আসবে পেশেন্ট, তখন আমরা চিন্তা করবো পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাথে সাথে একটা সিটি স্ক্যান করতে দেবো। সিটি স্ক্যান করতে দেওয়ার পরে আমরা দেখবো যে তার ব্রেইনে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আছে কিনা। এই সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ম্যাক্সিমাম হয় ট্রমার জন্য। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ম্যাক্সিমাম হয় ট্রমার জন্য। 85% পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় ট্রমার জন্য। 85% পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় ট্রমার জন্য। 85% পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় ট্রমার জন্য, বা ট্রমা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ খুব বেশি ভালো প্রগনোসিস না। আমরা যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ পাই এগুলো হলো নন ট্রমাটিক বা স্পন্টেনিয়াস। নন ট্রমাটিক বা স্পন্টেনিয়াস সাবঅ্যারাকনয়েড হেমোরেজের মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। নন ট্রমাটিক বা স্পন্টেনিয়াস সাবঅ্যারাকনয়েড হেমোরেজের মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। নন ট্রমাটিক বা স্পন্টেনিয়াস সাবঅ্যারাকনয়েড হেমোরেজের মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। এবং অ্যানিউরিজমের মোস্ট কমন সাইট হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। 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 তাহলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হলো ভেরি মাচ ডেঞ্জারাস একটা হেমোরেজ, যেটা আমাদের সাবঅ্যারাকনয়েড স্পেসে হবে, এবং সাবঅ্যারাকনয়েড স্পেসে এই হেমোরেজটা হয় এবং পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে থান্ডার ক্ল্যাপ হেডেক নিয়ে। থান্ডার ক্ল্যাপ হেডেক হলো সিভিয়ার হেডেক, যেটা পেশেন্ট বলবে যে তার জীবনও সেরকম হেডেক হয়নি, এবং তার নেক স্টিফনেস থাকে। সাবঅ্যারাকনয়েড হেমোরেজের পেশেন্টের কি থাকে? নেক স্টিফনেস থাকে। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ম্যাক্সিমাম কজ হলো ট্রমাটিক, 85% হয় ট্রমাটিক। বাট আমাদের কাছে পেশেন্ট আসে নন ট্রমাটিক সাবঅ্যারাকনয়েড হেমোরেজ নিয়ে। নন ট্রমাটিক সাবঅ্যারাকনয়েড হেমোরেজের মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। নন ট্রমাটিক সাবঅ্যারাকনয়েড হেমোরেজের মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। নন ট্রমাটিক সাবঅ্যারাকনয়েড হেমোরেজের মোস্ট কমন কজ হলো অ্যানিউরিজম। এবং অ্যানিউরিজমের মোস্ট কমন সাইট হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। অ্যানিউরিজমের মোস্ট কমন সাইট হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আমরা আইডেন্টিফাই করব কি দিয়ে? প্রথমে সিটি করব, তারপর সিটি অ্যাঞ্জিওগ্রাম করব। প্রথমে সিটি করব, তারপর সিটি অ্যাঞ্জিওগ্রাম করব। প্রথমে সিটি করব, তারপর সিটি অ্যাঞ্জিওগ্রাম করব। এরপর আমরা ডেফিনিটিভ ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, ওকে। ব্রেন টিউমার সম্পর্কে 2-4 লাইন একটু লাগবে। ব্রেন টিউমার ইউজুয়ালি মোস্ট কমন ব্রেন টিউমার যদি আমরা চিন্তা করি সেটা হলো মেটাস্টেসিস। মোস্ট কমন যদি আমরা চিন্তা করি মেটাস্টেসিস। আর প্রাইমারি ব্রেন টিউমারের মধ্যে মোস্ট কমন হলো গ্লায়োমা মেনিনজিওমা। প্রাইমারি ব্রেন টিউমারের মধ্যে মোস্ট কমন হলো গ্লায়োমা মেনিনজিওমা। প্রাইমারি ব্রেন টিউমারের মধ্যে মোস্ট কমন হলো গ্লায়োমা মেনিনজিওমা। আমাদের এখানে লাগবে মূলত মেটাস্টেসিসটা। সেরেব্রাল মেটাস্টেসিস আর দ্য মোস্ট কমন ইন্ট্রাক্রেনিয়াল টিউমার। সেরেব্রাল মেটাস্টেসিস হলো মোস্ট কমন ইন্ট্রাক্রেনিয়াল টিউমার, এবং কমন সাইট হলো আমাদের লাং, ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। লাং, ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। মোস্ট কমন হলো লাং। মোস্ট কমন কোথা থেকে আমাদের মেটাস্টেসিস হবে? লাং থেকে। মোস্ট কমন কোথা থেকে মেটাস্টেসিস হবে? লাং। লাং ছাড়া আর কোথা থেকে মেটাস্টেসিস হতে পারে? ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। তাহলে মোস্ট কমন কোন জায়গা থেকে আমাদের ব্রেন মেটাস্টেসিস আসবে? লাং থেকে। মোস্ট কমন কোন জায়গা থেকে ব্রেন মেটাস্টেসিস আসবে? লাং থেকে। মোস্ট কমন কোন জায়গা থেকে মেটাস্টেসিস আসবে? লাং থেকে। এছাড়া কোথা থেকে আসতে পারে? ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। ব্রেস্ট, মেলানোমা, রেনাল, জিআইটি। ওকে, ওকে। এইখানে দেখেন আমাদের পেডিয়াট্রিক টিউমার। পেডিয়াট্রিক আমরা অলরেডি জানি বাচ্চাদের কি অনকোলজি হয়, তার মধ্যে কমন দুইটা জিনিস আছে যেটা বাচ্চাদের ব্রেন টিউমার হয়। একটা হলো মেডুলোব্লাস্টোমা, একটা হলো অ্যাপেন্ডাইমা। একটা হলো মেডুলোব্লাস্টোমা, একটা হলো অ্যাপেন্ডাইমা। ঠিক আছে, মেডুলোব্লাস্টোমা, অ্যাপেন্ডাইমা, এই দুটো হলো মোস্ট কমন। এখানে আরেকটা জিনিস আপনাদের লাগবে, সেটা হলো নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে। যখন আমাদের বায়োলজিক্যালি আমাদের গাট এই ব্রেন তৈরি হয়, ব্রেন তৈরি হলো নিউরাল টিউব থেকে। ব্রেন তৈরি হয় নিউরাল টিউব থেকে। ব্রেন এবং স্পাইনাল কর্ড কোথা থেকে তৈরি হয়? নিউরাল টিউব। এই নিউরাল টিউব ফর্মেশন সময় আমাদের উপরের দিকে একটা পোর্ট থাকে, নিচের দিকে একটা পোর্ট থাকে। উপর থাকে ক্রেনিয়াল নিউরোপোর, নিচে থাকে কর্ডাল নিউরোপোর। ইউজুয়ালি ক্রেনিয়াল নিউরোপোরটা 25 থেকে 26তম দিনে ক্লোজ হয়ে যায়। কর্ডাল নিউরোপোর 27 থেকে 28তম দিনে ক্লোজ হয়। তারা যখন ক্লোজ হয় না তখন সেখানে যে ডিফেক্ট হয় এটাকে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট। এবং নিউরাল টিউব ডিফেক্ট মোস্ট কমনলি হয় হলো ডিউ টু ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বা ফোলেট ডেফিসিয়েন্সি। মোস্ট কমন কেন হবে? ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বা ফোলেট ডেফিসিয়েন্সি। মোস্ট কমন কেন হবে? ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য। ইন্ট্রাইউটেরাইন লাইফে আমরা আলফা ফিটোপ্রোটিন দেখে বা ইন্ট্রাইউটেরাইন লাইফে আমরা অ্যানুয়ালি স্ক্যান করে নিউরাল টিউব ডিফেক্ট ডায়াগনোসিস করতে পারি। এটা আমরা নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে স্পাইনাল বাইফিডা অকাল্টা। অকাল্টার ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে বোঝা যায় না, জাস্ট একটা ভিতরে হয়তো একটা গ্যাপ থাকে। কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমরা যেগুলো পাই সেগুলো হলো স্পাইনাল বাইফিডা অ্যাপার্টা, যেগুলো ওপেন। দেখা যায় অনেক সময় এই যে বাচ্চাদের এরকম ফোলা নিয়ে আসে, সেটা হতে পারে মেনিনগোসিল। যদি শুধু মেনিনজেসটা বাইরে বের হয়ে আসে সেটাকে আমরা বলি মেনিনগোসিল। সাথে যদি লিপিড মেনিনগোসিল, মেনিনজেস প্লাস নার্ভাস টিস্যু থাকলে মাইলোমেনিনগোসিল, মেনিনজেস নার্ভাস টিস্যু প্লাস লিপিড থাকলে সেটা বলা হয় লাইপোমাইলোমেনিনগোসিল। লাইপোমাইলোমেনিনগোসিল। এই সবগুলো কি ধরনের ডিফেক্ট? নিউরাল টিউব ডিফেক্ট। 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 ওকে, ওকে। তাহলে নিউরো সার্জারি অংশ থেকে আমরা কি জানলাম? আমরা রেস্ট আইসিবির প্রিসার সম্পর্কে জানলাম। এই রেস্ট আইসিবির পেশেন্ট আসলে আমরা সিটি স্ক্যান করবো সেটা জানলাম। আমরা ব্রেইনের ক্ষেত্রে মেনিনজাইটিস এবং ব্রেইন অ্যাবসেস এই দুটো সম্পর্কে জানলাম। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ সম্পর্কে জানলাম। আমরা কমন টিউমার মধ্যে গ্লায়োমা সম্পর্কে দু একটা কথা শুনলাম, এবং মেটাস্টেসিসের কমন সাইটগুলো সম্পর্কে জানলাম, লাং, ব্রেস্ট, মেলানোমা, জিআইটি। নিউরো সার্জারি অংশে এরপরে আমাদের যে অংশটা আছে সেটা হলো ফাংশনাল নিউরো সার্জারি, বা এগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। যদি কেউ একান্তই পড়তে চান, যেটা অলরেডি আপনি নিউরো সার্জারিতে নিউরো অ্যানাটমি পড়াশোনা করে আসেন, সেটা হলো ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথ আপনি এখান থেকে দেখতে পারেন। অলরেডি আপনারা জানেন যে ব্রেন স্টেম ডেথ বলতে আমরা আসলে কি বুঝি। আমাদের ব্রেন স্টেম ডেথে আমরা ইউজুয়ালি যেটা বলি, আমাদের 3rd নার্ভ থেকে 12th নার্ভের যে ফাংশনটা সেটা লস্ট হবে, কারণ এই নার্ভগুলো আমাদের ব্রেন স্টেম থেকে আসে। এবং আমরা এটা জানি যে ব্রেন স্টেম ডেথের কনফার্মেটরি যে টেস্টটা সেটা হলো আমাদের অ্যাপনিয়া টেস্ট। সেটা হলো আমাদের অ্যাপনিয়া টেস্ট। ঠিক আছে, তাহলে ব্রেন স্টেম ডেথ আপনারা নিউরো অ্যানাটমিতে অবশ্যই ভালো করে পড়ছেন। এখানে একই জিনিস এখানে আরেকবার দেওয়া আছে, যারা একটু বেশি পড়তে চান তারা এখান থেকে আরেকবার দেখে নিতে পারেন, জাস্ট এত দূরই। হ্যাঁ,
জাস্ট আরেকবার দেখে নিতে পারেন। ওকে, এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আই এবং অরবিট। আই এবং অরবিট থেকে আমাদের পড়া খুবই কম, আমরা এখান থেকে খুবই মিনিমাম পড়াশোনা করবো। আই এবং অরবিটে জাস্ট ল্যাক্রিমাল সিস্টেমটা একটু দেখে নেবেন যে আমাদের যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডগুলো সেগুলো হলো অ্যালমন্ড শেপ ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেটা আমাদের আপার আউটার যে অরবিটাল রিম এখানে থাকে। এরপরে সে একটা পাথ হয়ে পার হয়ে এসে তারপর নেজো ল্যাক্রিমাল ডাক্ট হয়ে আমাদের ইনফেরিয়র মিটাসে ওপেন করে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ল্যাক্রিমাল সিস্টেম যেটা, সেই ল্যাক্রিমাল সিস্টেমটা শুরু হচ্ছে আমাদের যে আপার আউটার যে অরবিটাল রিম আছে, এই আপার আউটার অরবিটাল রিমে শুরু হচ্ছে এবং একটা পর্যায়ে সে ড্রেন করে আলটিমেটলি ড্রেন করছে হলো নেজো ল্যাক্রিমাল ডাক্ট হয়ে কোথায় ড্রেন করবে? ইনফেরিয়র মিটাসে। কোথায় ড্রেন করবে? ইনফেরিয়র মিটাসে। কোথায় ড্রেন করবে? ইনফেরিয়র মিটাসে ড্রেন করবে। ঠিক আছে, আমাদের এখানে অনেক ডিজিজ আছে, বাট সব ডিজিজ আমাদের লাগবে না। আমাদের এই যে রিজিয়নটা আই বা আইলিড রিজিয়নটা, এটা হলো মোস্ট কমন ফর রোডেন্ট আলসার, মোস্ট কমন ফর ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার। তাহলে যে ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার আমরা যখন বার্ন প্লাস্টিকের অংশ পড়েছি সেখানে আমরা বলেছি যে আমাদের মোস্ট কমন এরিয়াটা হলো সান এক্সপোজড এরিয়া, অ্যাঙ্গেল অফ মাউথ থেকে অ্যাঙ্গেল অফ আই। এই যে অ্যাঙ্গেল অফ মাউথ থেকে অ্যাঙ্গেল অফ আই, আইয়ের যে লোয়ার লিড এটা হলো মোস্ট কমন সাইট অফ ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার। তাহলে লোয়ার লিডটা হলো ওয়ান অফ দ্য মোস্ট কমন সাইট অফ ভেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার। মোস্ট কমন সাইট অফ রোডেন্ট আলসার হলো আমাদের লোয়ার লিড, এবং রোডেন্ট আলসার বা ভেজাল সেল কার্সিনোমা আমাদের এজটা কেমন হয়? রোল হয়। এজটা কেমন হয়? আলসারের এজটা কেমন হবে? আমাদের রোল্ড হবে। কেমন হবে? আমাদের রোল্ড এজ হবে। ঠিক আছে, তাহলে এই যে রোডেন্ট আলসারের মোস্ট কমন সাইট হলো লোয়ার লিড, এটা পরীক্ষা আপনাদের লাগবে। ওকে, এখানে দুইটা কন্ডিশন নিয়ে আমাদের একটু পড়তে হবে। একটা হলো আমাদের এই যে হঠাৎ করে যদি একটা পেশেন্টের অ্যাকিউট পেইনফুল রেড আই হয়, তাহলে অ্যাকিউট পেইনফুল রেড আই কী কারণে হতে পারে? একটা পেশেন্ট হঠাৎ করে কোনো বলা নেই কারণে একটা অ্যাকিউট রেড আই হয়েছে, এটা হতে পারে আমাদের চোখের যে লেয়ারগুলো আছে বাইরে থেকে যদি আমরা শুরু করি স্ক্লেরা, ইউভিয়াল ট্র্যাক্ট, রেটিনা, এই যে কোনো ট্র্যাক্টে যদি ইনফ্লামেটরি কোনো লেশন হয় তখন আমাদের যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা বলি রেড আই। সেটা স্ক্লেরাতে স্ক্লেরাইটিস হতে পারে, এপিস্ক্লাইটিস হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে, ক্যারোটাইটিস হতে পারে, ইউভাইটিস হতে পারে। এই যে কোনো কন্ডিশন, সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে, এনি লেয়ারে যদি কোনো হেমোরেজ হয়, কোনো ইনফ্লামেশন হয়, কোনো ইনফেকশন হয়, তখন আমরা একটা সাডেন অ্যাকিউট রেড আই পাবো। এছাড়া একটা কন্ডিশন আছে যেখানে আমরা এরকম অ্যাকিউট রেড আই পাবো, সেটা হলো অ্যাকিউট গ্লুকোমা। সেটা হলো অ্যাকিউট গ্লুকোমা। অ্যাকিউট গ্লুকোমা তাহলে সাবকনজাংটিভাল হেমোরেজ, কনজাংটিভাইটিস, ক্যারাটাইটিস, ইউভাইটিস, স্ক্লেরাইটিস, অ্যাকিউট গ্লুকোমা, এই কন্ডিশনগুলোতে আমরা কি পাবো? অ্যাকিউট রেড আই পাবো। কি পাবো? অ্যাকিউট রেড আই পাবো। কি পাবো? অ্যাকিউট রেড আই পাবো। ঠিক আছে, লস অফ ভিশন অনেক সময় দেখা যায় আমাদের, এটা হলো অ্যাকিউট একটা কন্ডিশন হবে, ধীরে ধীরে লস অফ ভিশন হবে, সেটা অনেক সময় সিগন্যাল দিয়ে আসে। অনেক সময় হয় যে পেইনলেস লস অফ ভিশন, কোনো বলা নেই কারণে হঠাৎ করে লস অফ ভিশন হয়ে যেতে পারে। এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। আমাদের যে এই যে আমাদের অপটিক ডিস্ক, অপটিক কাপ, এই রিজিয়নে যে আর্টেরিয়াল ড্রেনেজ, এই যে ভেনাস ড্রেনেজ, আর্টেরিয়াল সাপ্লাই বা ভেনাস ড্রেনেজ, এইখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়, কোনো ইনফ্রাকশন হয়, কোনো ইস্কেমিয়া হয়, কোনো হেমাটোমা হয়, কোনো হেমোরেজ হয়, তাহলে আমাদের অ্যাকিউট লস অফ ভিশন হবে। আমাদের সেন্ট্রাল যে আর্টারিটা আছে, রেটিনাল আর্টারি, এগুলো একদম ট্রু এন্ড আর্টারি, এটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? পেশেন্টের অ্যাকিউট লস অফ ভিশন হবে, পেইনলেস লস অফ ভিশন হবে। কোনো কারণে যদি এখানে ইস্কেমিয়া হয়, কোনো কারণে যদি এখানে কোনো ভাস্কুলার ডিজিজ হয়, হেমোরেজ হয়, ডিটাচমেন্ট হয়, তাহলে আমাদের অ্যাকিউট পেইনলেস লস অফ ভিশন হবে। আবার কিছু ক্রনিক কন্ডিশন আছে যেগুলো ধীরে ধীরে পেশেন্টের পেইনলেস লস অফ ভিশন হবে। ক্যাটারেক্ট, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ক্যাটারেক্ট, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ক্যাটারেক্ট, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় ক্রনিক পেইনলেস লস অফ ভিশন হয়। ক্যাটারেক্ট, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ক্যাটারেক্ট, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ক্যাটারেক্ট, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তাহলে এগুলো কি ধরনের কন্ডিশন? ক্রনিক কন্ডিশন। আর যদি পেশেন্টের সাডেন রেটিনাল আর্টারি অবস্ট্রাকশন হয়, রেটিনাল ভেইনে কোনো অবস্ট্রাকশন হয়, ইস্কেমিয়া হয়, হেমোরেজ হয়, সেটাকে আমরা বলবো অ্যাকিউট পেইনলেস লস অফ ভিশন। অ্যাকিউট পেইনলেস লস অফ ভিশন, অ্যাকিউট পেইনলেস লস অফ ভিশন, অ্যাকিউট পেইনলেস লস অফ ভিশন। ঠিক আছে, এখানে ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট, এটা আসলে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ। ক্লেফট লিপ বা প্যালেট আমরা আমাদের হেড নেকে পড়ে আসি। আমরা জানি আমাদের যে ফেশিয়াল, যে ক্রেনিও ফেশিয়াল, যে স্কেলেটন, এটা আমরা ইউজুয়ালি আমরা কিছু প্রমিনেন্স থেকে ডেভেলপ করে। এখানে মোস্ট কমন আমাদের কী কী প্রমিনেন্স আছে? ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স, মিডিয়াল নেজাল প্রমিনেন্স, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স এবং ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এই প্রমিনেন্সগুলো থেকে আমরা ধরে নিই যে আমাদের একটা সেগমেন্ট আসে। আমাদের ফোরহেড এবং গ্রিজ অফ দ্য নোজ আছে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে, এল অফ দ্য নোজ আছে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে, মিডিয়াল সেপ্টাম, নেজাল সেপ্টাম আছে মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে। আমাদের যে ম্যাক্সিলারি রিজন বা চিক এবং আপার লিপের ল্যাটারাল অংশ, এগুলো আসে ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে, আর লোয়ার লিপটা আসে হলো আমাদের ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে। এই প্রমিনেন্সগুলো পরস্পরের সাথে যখন ইউনাইট হয় তখন আমাদের মূল ফেসটা ডেভেলপ হয়। এগুলো যখন মিস অ্যালাইনমেন্ট হবে বা মেল অক্লুশন হবে তখন আমাদের এখানে ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট তৈরি হবে। ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে যে ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট এগুলো ইন্ডিভিজুয়াল থাকতে পারে, কম্বিনেশনে থাকতে পারে। ঠিক আছে, মোস্ট কমন এখানে কন্ডিশন হলো যে ক্লেফট লিপ ক্লেফট প্যালেট দুইটাই একসাথে থাকে টিপিক্যালি, এবং দুইটাই একসাথে থাকে। এটা অ্যাবাউট 45%, এটা অ্যাবাউট 45%, কত পার্সেন্ট? 45%, অ্যাবাউট 45%। তাহলে ক্লেফট লিপ ক্লেফট প্যালেট আইসোলেটেড থাকতে পারে, কম্বিনেশন থাকতে পারে, আইসোলেটেড থাকতে পারে, কম্বিনেশনও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, যদি ইন্ডিভিজুয়াল চিন্তা করি তাহলে মোস্ট কমন হলো ক্লেফট প্যালেট, যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি তাহলে মোর কমন হলো ক্লেফট প্যালেট, তাহলে মোর কমন হলো ক্লেফট প্যালেট। এরকম ক্ষেত্রে আমাদের আরেকটা থিওরি বেল্লাভ বলে, এটা হলো মাসল থিওরি। বেল্লাভ এই প্রমিনেন্স ছাড়াও এখানে মাসলগুলোকে, আমাদের যে ফেশিয়াল যে মাসলগুলোকে, লোয়ার অংশের যে মাসল, এগুলোকে তিন ভাগে ভাগ করছে। আমাদের নোজ এবং আপার লিপ, এই অংশটাকে তারা বলছে নেজো লেবিয়াল মাসল ফোল্ড। নোজ এবং আপার লিপ এটাকে বলছে নেজো লেবিয়াল মাসল ফোল্ড। দুই লিপের মাঝখানে বলছে বাই লেবিয়াল মাসল ফোল্ড, এবং নিচের লিপ, লোয়ার লিপ এবং মেন্টাল, এই অংশটাকে বলছে ল্যাবিও মেন্টাল মাসল ফোল্ড। এই যে তিনটা মাসল ফোল্ডিং আমরা পাচ্ছি, একটা হলো নেজো ল্যাবিয়াল, একটা বাই ল্যাবিয়াল, ল্যাবিও মেন্টাল, নেজো ল্যাবিয়াল, বাই ল্যাবিয়াল, ল্যাবিও মেন্টাল। এই মাসল ফোল্ডিংগুলো, এগুলো আমাদের ক্লেফট লিপ বা প্যালেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বেল্লাভ এখানে একটা আলাদা নতুন থিওরি নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা হলো কোনো পেশেন্ট যদি এরকম ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট হয় আমরা কীভাবে করবো? প্রথম কথা হলো যদি ইন্ডিভিজুয়াল একটা সমস্যা থাকে, অনলি ক্লেফট লিপ বা অনলি ক্লেফট প্যালেট থাকে, তাহলে আমরা একটা সিঙ্গেল স্টেজে সার্জারি করবো, একটা সিঙ্গেল স্টেজে সার্জারি করবো। আর যদি তার বাইলেটারাল হয় বা কম্বিনেশন থাকে তাহলে আমরা 2 স্টেপ সার্জারি করবো। কয় স্টেপ? 2 স্টেপ। সহজ কথা হলো যদি পেশেন্টের অনলি একটা জিনিস থাকে, অনলি ক্লেফট লিপ বা অনলি ক্লেফট প্যালেট থাকে, আমরা ইউজুয়ালি 3 to 6 মান্থের মধ্যে রিপেয়ার করবো। কত মাসের মধ্যে? 3 to 6 মান্থের মধ্যে। কত মাসের মধ্যে? 3 to 6 মান্থের মধ্যে। কত মাসের মধ্যে? 3 to 6 মান্থের। আর যদি কম্বিনেশন থাকে তাহলে আমরা 1 স্টেজে উইদিন 6 মান্থ করে ফেলবো, অ্যানাদার স্টেজ আমরা 6 to 12 মান্থ এই স্টেজে করবো। ঠিক আছে, 6 to 12 মান্থ এই স্টেজে করবো, 6 to 12 মান্থ এই স্টেজে করবো। ঠিক আছে, তাহলে একটা প্রথম স্টেজ 3 to 6 মান্থের মধ্যে করে ফেলবো, আর একটা 6 to 12 মান্থ এই স্টেজে আমরা করবো। তাহলে যদি আমাদের ডাবল প্যাথোলজি থাকে তাহলে আমরা ডাবল স্টেজে অপারেশনটা করে ফেলবো, ডাবল স্টেজে অপারেশনটা করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লেফট লিপ জাস্ট এই অল্প একটু পড়া, এখান থেকে পরীক্ষা প্রশ্ন চলে আসে। ঠিক আছে,
এখানে দেখেন আমাদের কিছু কমন অ্যানাটমি দেওয়া আছে, একটা এয়ারের অ্যানাটমি, এক্সটার্নাল এয়ার কি, ইনার এয়ার কি, মিডল এয়ার কি, কোনটা কতখানি কার্টিলেজ বোনস, এগুলো আমাদের টিপিক্যাল কথা, একদমই টিপিক্যাল কথা। এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটা পরীক্ষা আসে, সেটা হলো সেন্সরি সাপ্লাই। আমাদের এই যে এয়ার, এক্সটার্নাল এয়ারে সেন্সরি নার্ভ সাপ্লাই, এয়ারের সেন্সরি নার্ভ সাপ্লাই মোস্ট কমনলি এক্সটার্নাল এয়ার নার্ভ সাপ্লাই আসে অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, এছাড়া গ্রেটার অলিকুলার নার্ভ, এছাড়া গ্রেটার অলিকুলার নার্ভ, এছাড়া গ্রেটার অলিকুলার নার্ভ। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট নার্ভ হলো অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, এছাড়া কোথা থেকে আসতে পারে গ্রেটার অলিকুলার নার্ভ, এছাড়া কোথা থেকে আসতে পারে গ্রেটার অরিকুলার নার্ভ। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এক্সটার্নাল এয়ারে মোস্ট ইম্পর্টেন্ট সেন্সরি নার্ভ সাপ্লাই কোথা থেকে আসে, অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ অথবা গ্রেটার অরিকুলার নার্ভ, অথবা কোথা থেকে গ্রেটার অরিকুলার নার্ভ অথবা গ্রেটার অরিকুলার নার্ভ। ঠিক আছে, আচ্ছা মিডল এয়ার সাপ্লাই পায় গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ দিয়ে, মিডল এয়ার সাপ্লাই পায় গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ দিয়ে, মিডল এয়ার কোথা থেকে সাপ্লাই পায় গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। এই জন্য গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ যেহেতু আমাদের নেজোফেরেঞ্জিয়াল রিজনকে সাপ্লাই দেয়, এই জন্য এখানে আমাদের খুব কমনলি দেখা যায় রেফার্ড ওটাল দেওয়া হয়, রেফার্ড ওটাল দেওয়া হয়। ঠিক আছে, তাহলে মিডল এয়ার সাপ্লাই পাবে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ দিয়ে, এক্সটার্নাল এয়ার কি দিয়ে পাবে অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ এবং গ্রেটার অরিকুলার নার্ভ, সাথে থাকবে 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 গ্রেটার অরিকুলার নার্ভ। আমাদের এয়ারের অনেকগুলো কন্ডিশনের মধ্যে পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন হলো ইনফ্লেমেশন, গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন কি ইনফ্লেমেশন। এয়ারে যখন ইনফ্লেমেশন হয় সেটাকে আমরা বলি অটাইটিস এক্সটার্না, অটাইটিস এক্সটার্না। দিস মে বি ব্যাকটেরিয়াল, ভাইরাল অর ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল অর ফাঙ্গাল। বাস মোস্ট কমন অর্গানিজম ইজ সিউডোমোনাস, সিস্টোবাইলোককাস অরিয়াস or Staphylococcus, other varieties Candida and Aspergillus. Most common variety হলো Pseudomonas, Staphylococcus, Candida, Aspergillus. Most common হলো আমাদের Pseudomonas, Staphylococcus, Candida, Aspergillus. Most common হলো Pseudomonas, Staphylococcus, Candida, Aspergillus. এটা পরীক্ষা আপনার লাগবে, এটা পরীক্ষা লাগবে। এটা হলো যদি আমরা মাল্টিপল কটন বাড ইউজ করা হয়, একটা ময়েস্ট এনভায়রনমেন্ট থাকে, ইমিউনোসাপ্রেশন পেশেন্ট, তাদের ক্ষেত্রে বেশি হয়, অথবা যাদের স্কিন ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এটা ট্রিটমেন্ট হলো যে আমাদের একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাথে একটা স্টেরয়েড এয়ার ড্রপ দিতে হবে, একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাথে একটা স্টেরয়েড এয়ার ড্রপ দিতে হবে, একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাথে একটা স্টেরয়েড এয়ার ড্রপ দিতে হবে, একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাথে একটা স্টেরয়েড এয়ার ড্রপ দিতে হবে, তাহলেই আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই এয়ারের মোস্ট কমন একটা ইনফ্লামেশন হলো আমরা বলছি যে অটাইটিস এক্সটার্না, অটাইটিস এক্সটার্না। এই এক্সটার্নাটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাস হতে পারে। মোস্ট কমন এখানে কিছু অর্গানিজম আছে, সিউডোমোনাস, স্টেফিলোককাস, ক্যান্ডিডা, অ্যাসপারজিলাস, সিউডোমোনাস, স্টেফিলোককাস, ক্যান্ডিডা, অ্যাসপারজিলাস, সিউডোমোনাস, স্টেফিলোককাস, ক্যান্ডিডা, অ্যাসপারজিলাস। ঠিক আছে, মোস্ট কমন। জাস্ট অর্গানিজমের নামগুলো একটু আমাদের জানতে হবে। ট্রিটমেন্ট, টিপিক্যাল ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক দিবেন আর স্টেরয়েড দিবেন, আর সাথে পেইন কন্ট্রোল করবেন। অ্যান্টিবায়োটিক দিবেন, স্টেরয়েড দিবেন, সাথে পেইন কন্ট্রোল করবেন। ওকে, টিপিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, ওকে। এখানে অটাইটিস মিডিয়া ইফিউশন, এই অনেকগুলো জিনিস এখানে আছে যেগুলো খুব বেশি পরীক্ষায় আসে না, আমরা পড়াই কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে না। ওকে, এরপরে চলে আসেন আমাদের এখানে পরের অংশে, নোজ অ্যান্ড সাইনাসিস, নোজ অ্যান্ড সাইনাসিস। ওকে, নোজ অ্যান্ড সাইনাসিস এখানে অনেক সুন্দর করে সব অ্যানাটমি দেওয়া আছে। যে অ্যানাটমিটা আপনি হয়তো হেড মেকআপ পরে আসেন। আমাদের নোজের ক্ষেত্রে আমরা জানি এখানে একটা মিডিয়াল ওয়াল আছে, একটা ল্যাটারাল, একটা মিডিয়াল সেপ্টাম আছে, ল্যাটারাল ওয়াল আছে। মিডিয়াল সেপ্টামটা তৈরি হয় প্রথম হলো কার্টিলেজ, তারপর সাথে থাকে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড, তারপর থাকে বোমা। ল্যাটারাল ওয়ালে আমাদের 3টা টার্মিনেট থাকে, মিডল টার্মিনেট, সুপিরিয়র টার্মিনেট, ইনফিরিয়র টার্মিনেট। এবং এই টার্মিনেটগুলোর নিচে আমাদের একটা সাইনাস থাকে। এই সাইনাসগুলোতে, এই মিটাসগুলোতে আমাদের জিনিস বিভিন্ন সাইনাস এসে ওপেন হয়। যেমন আমাদের মিডল মিটাস এসে সবচেয়ে বেশি সাইনাস ওপেন হয়, ফ্রন্টাল সাইনাস। এখানে দেখেন আমাদের এই যে ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এন্ট্রিওইথমোডাল সাইনাস কোথায় এসে ওপেন হয়? মিডল মিটাসে। আমাদের ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস এবং এন্ট্রিওইথমোডাল কোথায় এসে ওপেন হয়? মিডল মিটাসে। ফ্রন্টাল সাইনাস, maxillary sinus and enteroethmoidal sinus, frontal sinus, maxillary sinus এবং enteroethmoidal sinus কোথায় এসে ওপেন হবে? মিডল মিটাসে। কোথায় এসে ওপেন হবে? মিডল মিটাসে। আর posterior ethmoidal and sphenoidal sinus ওপেন হয় superior মিটাসে। posterior ethmoidal and sphenoidal sinus ওপেন হয় superior মিটাসে। posterior ethmoidal and sphenoidal sinus ওপেন হয় superior মিটাসে। আর inferior মিটাসে ওপেন হয় অলরেডি আইএ পড়ার সময় যখন চোখ পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম nasolacrimal duct, nasolacrimal duct কি পড়ে আসছিলাম? nasolacrimal duct। এই যে nasal septum, এখানে একটা হিউজ ব্লাড সাপ্লাই আছে, এই যে ফিগার দেখতে পাচ্ছেন, এই হিউজ ব্লাড সাপ্লাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে greater palatine artery, sphenopalatine artery, এই greater palatine artery, sphenopalatine and facial artery, greater palatine, sphenopalatine and facial artery, এই তিনটা আসলে এক্সটার্নাল ক্যাভিটি থেকে, এই তিনটা আসে এক্সটার্নাল ক্যাভিটি থেকে। তাহলে greater palatine, sphenopalatine এবং sphenopalatine, greater palatine, facial and sphenopalatine আসে কোথা থেকে? এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি থেকে। আর এন্ট্রিওথমোডাল এবং পোস্টেরিওথমোডাল আসলে এন্ট্রিওথমোডাল এবং পোস্টেরিওথমোডাল আসলে ইন্টারনাল ক্যাভিটি আর্টারি থেকে। সবগুলো আর্টারি মিলে আমাদের অ্যান্টেরিয়র যে নোজের যে অ্যান্টেরিয়র পোরশন এখানে এসে মিলিত হয়। এই এরিয়াটার নাম হলো কিসেলব্যাক প্লেক্সাস, এই এরিয়াটার নাম হলো কিসেলব্যাক প্লেক্সাস বা ডেঞ্জারাস এরিয়া অফ দ্য নোজ, কিসেলব্যাক প্লেক্সাস বা ডেঞ্জারাস এরিয়া অফ দ্য নোজ। তাহলে এই ডেঞ্জারাস এরিয়া অফ দ্য নোজ বা ডেঞ্জারাস এরিয়া অফ দ্য নেজাল সেপ্টামে আমাদের কি থাকছে? এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি প্লাস ইন্টারনাল ক্যাভিটি আর্টারি, এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি প্লাস ইন্টারনাল ক্যাভিটি আর্টারি, দুইটা বিভিন্ন ব্রাঞ্চের কম্বিনেশন হচ্ছে। এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি কন্ট্রিবিউশন কে নিচ্ছে? greater palatine artery, sphenopalatine artery, facial artery, greater palatine artery, sphenopalatine artery, facial artery, internal cavity artery contribution কে anteroethmoidal, posterior ethmoidal, posterior ethmoidal। এটা হলো ডেঞ্জারাস সাইট অফ ব্লিডিং। এই জায়গা থেকে খুব সহজেই ব্লিডিং হয়, সেটাকে আমরা কি বলি? এপিস্ট্যাক্সিস, সেটাকে আমরা কি বলি? এপিস্ট্যাক্সিস, সেটাকে আমরা কি বলি? এপিস্ট্যাক্সিস, সেটাকে আমরা কি বলি? এপিস্ট্যাক্সিস। এবং এই এপিস্ট্যাক্সিস একদম মোস্ট কমন সাইট হলো এই কিসেলব্যাক প্লেক্সাস থেকে। মোস্ট কমন সাইট কি? কিসেলব্যাক প্লেক্সাস। অবশ্য শুধু অ্যান্টেরিয়র না, আমাদের নেজাল সেপ্টামের পোস্টেরিয়র অংশ থেকেও ব্লিডিং হতে পারে, এপিস্ট্যাক্সিস হতে পারে। অ্যান্টেরিয়র অংশ বা কিসেলব্যাক প্লেক্সাস থেকে ইউজুয়ালি বাচ্চাদের হয়, কাদের হয়? চিলড্রেনদের। কাদের হয়? চিলড্রেন বা ইয়ং অ্যাডাল্টদের, চিলড্রেন বা ইয়ং অ্যাডাল্টদের। কেন হয়? ডিউ টু নো স্পিকিং, ডিউ টু নো স্পিকিং, ডিউ টু নো স্পিকিং। যারা নো স্পিকিং করে বারবার, বাচ্চারা এটা কমনলি বেশি করে, বা অ্যাডাল্টরা একটু কম, ইয়ং অ্যাডাল্ট যারা তারা বেশি করে, তাদের ক্ষেত্রে এই অ্যান্টেরিয়র যে অংশটা আছে বা কিসেলব্যাক প্লেক্সাস যেটা আছে সেখান থেকে এপিস্ট্যাক্সিস হয়। আর এল্ডারলি যারা, তাদের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্স বা হাইপারটেনশনের জন্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য নোজ থেকে ব্লিডিং হয়, পোস্টেরিয়র পার্ট অফ দ্য নোজ থেকে ব্লিডিং হয়। তাহলে এপিস্ট্যাক্সিস অ্যান্টেরিয়র কিসেলব্যাক প্লেক্সাস থেকে হতে পারে, পোস্টেরিয়র থেকে হতে পারে। অ্যান্টেরিয়রটা কাদের ক্ষেত্রে কমন? বাচ্চাদের, চিলড্রেন বা ইয়ং অ্যাডাল্ট। কেন কমন? নো স্পিকিং এর জন্য। আর পোস্টেরিয়র অংশ থেকে যে এপিস্ট্যাক্সিস হয় সেটা কাদের ক্ষেত্রে কমন? ওল্ড পেশেন্টদের ক্ষেত্রে। ওল্ড পেশেন্টদের ক্ষেত্রে পোস্টেরিয়র অংশ থেকে কেন হয়? অ্যান্টিকোয়াগুলেন্স বা হাইপারটেনশনের জন্য, অ্যান্টিকোয়াগুলেন্স বা হাইপারটেনশনের জন্য, অ্যান্টিকোয়াগুলেন্স বা হাইপারটেনশনের জন্য, অ্যান্টিকোয়াগুলেন্স বা হাইপারটেনশনের জন্য, অ্যান্টিকোয়াগুলেন্স বা হাইপারটেনশনের জন্য। ওকে, ওকে, এই কথাগুলো এখানেও লেখা আছে। এপিস্ট্যাক্সিসের কজ কি? নো স্পিকিং, হাইপারটেনশন, অ্যান্টিকোয়াগুলেন্স, এই কথাগুলো এখানেও লেখা আছে। ওকে, ওকে, এখানে টিউমার, কিছু কমন টিউমার কথা বলা আছে, টিউমার অফ দ্য নোজ বা সাইনাসিস, যেগুলো আমাদের খুব বেশি পরীক্ষা আসার মতো না।
এখানে শুধু একটা জিনিস, মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার যেটা আমাদের নেজাল ক্যাভিটি বা প্যারানেজাল সাইনাস হয় সেটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডিনোসিস্টিক কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা। বাট এই তিনটা একটাও পরীক্ষা আসে না। পরীক্ষা যেটা মোস্ট কমনলি আসে সেটা হলো অ্যাডিনোকার্সিনোমা। আমাদের নোজ বা প্যারানেজাল সাইনাসের মোস্ট কমন কার্সিনোমা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, মোস্ট কমন হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা ছাড়াও অ্যাডিনোসিস্টিক কার্সিনোমা বা অ্যাডিনোকার্সিনোমা হতে পারে, বাট মোস্ট পরীক্ষা যেটা বেশি আসে সেটা হলো অ্যাডিনোকার্সিনোমা। অনেক সময় দেখা যায় যারা উড ডাস্ট বা ফার্নিচারের কাজ করে, যারা এই ফার্নিচারের দোকানে কাজ করে বা উড এরিয়ায় কাজ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় উড ডাস্ট থেকে অ্যাডিনোকার্সিনোমা কি হয়, অ্যাডিনোকার্সিনোমা হয়। এটা পরীক্ষা অনেক সময় সিনারিওতে আসে, অনেক সময় সিনারিওতে আসে যে কোনো পেশেন্ট দেখা যাচ্ছে ওই হিস্ট্রি দেওয়া থাকে যে এই পেশেন্ট একটা অনেক দিন লম্বা একটা সময় কোনো উড রিজন বা উড ফার্নিশিং এরিয়া কাজ করেছে, এখন পেশেন্টের প্যারানেজাল রিজনে একটা সোয়েলিং পাওয়া যাচ্ছে, যার কারণে পেশেন্টের অ্যানোজমিয়া হয়েছে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস বা নেজাল ডিস্ট্রেস হচ্ছে। তাহলে এটা কি ধরনের কার্সিনোমা বা কি ধরনের ম্যালিগনেন্সি আপনি সাসপেক্ট করছেন? তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডিনোকার্সিনোমা। অ্যান্সার কি হবে? অ্যাডিনোকার্সিনোমা। অ্যান্সার কি হবে? অ্যাডিনোকার্সিনোমা। ওকে, এরপর দেখেন ফ্যারিংস, ল্যারিংস, নেক। এখানেও একই রকম অনেকগুলো অ্যানাটমি প্রথমে দেওয়া আছে, নাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, হাইপোফ্যারিংস, কোথায় কে কাজ করে, কোথায় কি থাকে না থাকে, যাতে অনেকগুলো কথা এখানে বলা আছে। ঠিক আছে, টিপিক্যাল অ্যানাটমি এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে শুধু একটা জিনিস একটু অ্যাটিপিক্যাল যেটা এক্সট্রা দেওয়া আছে সেটা হলো ল্যারিংসে আমরা জানি অনেকগুলো কার্টিলেজ থাকে, এর মধ্যে একটা কার্টিলেজ থাকে যেটা হলো কমপ্লিট রিং, সেটা হলো ক্রিকয়েড কার্টিলেজ, সেটা হলো কমপ্লিট রিং হলো ক্রিকয়েড কার্টিলেজ। বাকি যতগুলো কার্টিলেজ আছে তারা হলো ইনকমপ্লিট। একটাই কমপ্লিট, সেটা হলো ক্রিকয়েড কার্টিলেজ, একটাই কমপ্লিট, সেটা হলো ক্রিকয়েড কার্টিলেজ, বাকিগুলো কি ইনকমপ্লিট, বাকিগুলো কি ইনকমপ্লিট। ঠিক আছে, ইনকমপ্লিট। আচ্ছা, এখানে পরীক্ষার জন্য আমাদের ইনফিনিট স্টার কিছু পড়া আছে। আমরা নেকের বিভিন্ন রকম ডিভিশন জানি যে আমাদের স্টার্নোক্লেইডোমাস্টোইডের সামনের অংশটাকে আমরা বলি অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল, পিছনের অংশটাকে আমরা বলি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। সামনের অংশটাকে আমরা বলি অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল, পিছনের অংশটাকে বলি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল আবার মোস্ট ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল হলো ক্যারোটিড ট্রায়াঙ্গেল, অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের মোস্ট ইম্পর্টেন্ট হলো ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এগুলো আমরা জানি। ঠিক আছে, এখানে আপনাদের পরীক্ষা আসার মতো কয়েকটা প্রশ্ন আছে, এর মধ্যে কয়েকটা জিনিস আমরা এখন দেখব। ওকে, আচ্ছা, প্রথমে এখানে একটা জিনিস পড়ি আমরা, সেটা হলো নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এই নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হলো একটা ম্যালিগনেন্সি যেটা আমাদের নেজোফ্যারিংসে হয়, এবং এই নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এখানে আমাদের কমন একটা ভাইরাস, কমন যেটা সেটা করে সেটা হলো এপস্টেইন বার ভাইরাস। এটা একটু পরীক্ষা লাগে, এবং যারা সল্টেড ফিশ খায় বিশেষ করে জাপানিজ এবং স্মোকিং করে তাদের ক্ষেত্রে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাটা কমন। তাহলে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কাদের কমন? যারা সল্টেড ফিশ খায় বা টোবাকো স্মোকিং করে তাদের ক্ষেত্রে কমন। এবং আমরা বলেছি এটা কোন ভাইরাসের জন্য হবে? এপস্টেইন বার ভাইরাসের জন্য। কোন ভাইরাস? এপস্টেইন বার ভাইরাসের জন্য। এই ভাইরাসের না, এই নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার এই তথ্যটা একটু পরীক্ষা লাগবে। তাহলে নেজোফ্যারিংসের মধ্যে মোস্ট কমন একটা ম্যালিগনেন্সি হলো নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এবং এই নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার ক্ষেত্রে কাদের বেশি হবে? যারা সল্টেড ফিশ খায় তাদের ক্ষেত্রে বেশি হবে, যারা স্মোকিং করে তাদের বেশি হবে। এবং এটা কোন ভাইরাসের সাথে রিলেটেড? এপস্টেইন বার ভাইরাস। কোন ভাইরাস? এপস্টেইন বার ভাইরাস। ঠিক আছে, পেশেন্টে দেখা যায় লিম্ফ্যাডিনোপ্যাথি হয়, এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। এরপরে টনসিলাইটিস নিয়ে এখানে কিছু কথা বলা আছে, কমন কন্ডিশন। এটা একদম খুবই কমন একটা কন্ডিশন। টনসিলাইটিস যেহেতু খুব কমন, এই জন্য এটা পরীক্ষা লাগবে। এটা একদম খুবই কমন কন্ডিশন, যেখানে পেশেন্ট একটু সোর থ্রোট থাকে, ফিভার থাকে, ম্যালেজ থাকে, ডিসপ্লেজিয়া থাকে, অথবা কিছু লিম্ফ্যাডিনোপ্যাথিও থাকতে পারে। ঠিক আছে, এবং মোস্ট কমন অর্গানিজম হলো স্ট্রেপ্টোকক্কাস। মোস্ট কমন অর্গানিজম কি? স্ট্রেপ্টোকক্কাস। গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস। মোস্ট কমন অর্গানিজম কি? গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস। মোস্ট কমন অর্গানিজম কি? গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস। মোস্ট কমন অর্গানিজম কি? গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস। প্রথমে যখন আসবে তখনই কি আমরা টনসিলেক্টমি করে দেবো? অবশ্যই না। প্রথমে আমরা তাকে প্যারাসিটামল, অ্যানালজেসিয়া এগুলো দিয়ে ম্যানেজ করার চেষ্টা করব। যদি রিকারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা টনসিলেক্টমির চিন্তা করব, তাহলে সেটা টনসিলেক্টমি। এই টনসিলের চারপাশে যখন অ্যাবসেস হয়, পেরিটনসিলার অ্যাবসেস, সেটা বলা হয় কুইন্সি। আর শব্দটা জানতে হবে, পেরিটনসিলার যখন অ্যাবসেস হয় সেটা বলা হয় কুইন্সি, পেরিটনসিলার অ্যাবসেস যখন হয় সেটা বলা হয় কুইন্সি, কারণ এটা একটা ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। এটা একটা ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। ঠিক আছে, বাট টনসিলেক্টমির অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো কারো যদি কোনো এমন কোনো প্যাথোলজি থাকে যার কারণে পেশেন্টের স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, দেখা যাচ্ছে টনসিলের কারণে পেশেন্টের স্লিপ অ্যাপনিয়া হচ্ছে বা কোনিক রেসপিরেটরি অবস্ট্রাকশন হচ্ছে, অথবা যদি কোনো টনসিলার ম্যালিগনেন্সি থাকে, এটা হলো অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। টনসিলেক্টমির অ্যাবসলিউট ইন্ডিকেশন তাহলে আমরা কি পেলাম? টনসিলেক্টমির অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো এখানে, অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো কারো যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, স্লিপ অ্যাপনিয়া থাকে, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, স্লিপ অ্যাপনিয়া থাকে, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা অবস্ট্রাকশন হয়, এটা হলো আমাদের টনসিলেক্টমির অ্যাবসলিউট ইন্ডিকেশন। এছাড়া কারো যদি টনসিলার ম্যালিগনেন্সি হয় সেটা টনসিলেক্টমি ইন্ডিকেশন। বাট আমরা অ্যাবসলিউট ইন্ডিকেশনগুলো খুব কমই করি, আমরা মোটামুটি রিলেটিভ ইন্ডিকেশনগুলোই সবসময় করি। রিকারেন্ট যদি টনসিলাইটিস হয়, ক্রনিক টনসিলাইটিস যদি হয়, পেরিটনসিলার অ্যাবসেস যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি? টনসিলেক্টমি করতে পারি। কি করতে পারি? টনসিলেক্টমি করতে পারি। বাট আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি হলো স্লিপ অ্যাপনিয়া, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, স্লিপ অ্যাপনিয়া, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, স্লিপ অ্যাপনিয়া, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা, সার্জারির পরে টনসিলেক্টমি সার্জারির পর কমন কিছু কমপ্লিকেশন হয়। মোস্ট কমন কমপ্লিকেশন মনে রাখতে হবে সেটা হলো রিঅ্যাকশনারি হেমোরেজ। মোস্ট কমন কমপ্লিকেশন 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 হলো রিঅ্যাকশনারি হেমোরেজ। ওকে, এখানে দেখেন ফ্যারেঞ্জিয়াল পাউস, এটা থেকে মাঝে মাঝে ছোট একটা প্রশ্ন আসে, সেই জন্য প্রশ্ন এই জায়গায় আটকালাম। ফ্যারেঞ্জিয়াল পাউস, ঠিক আছে, এই ফ্যারেঞ্জিয়াল পাউস থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, 7, 8, 9 পেজ নাম্বার। ফ্যারেঞ্জিয়াল পাউস আসলে কি? এটা হলো একটা অ্যাবনর্মাল পকেটিং। দেখা যায় আমাদের থাইরোফ্যারেঞ্জিয়াস এন্ড ক্রিকোফ্যারেঞ্জিয়াস, থাইরোফ্যারেঞ্জিয়াস এবং ক্রিকোফ্যারেঞ্জিয়াস এই দুইটা মাসলের মাঝখান দিয়ে ইনফেরিয়র কনস্ট্রিক্টর বরাবর একটা আউট পকেটিং অফ দ্য মিউকোসা হয়। এটা হলো একটা আউট পকেটিং বা প্রোট্রুশন অফ দ্য মিউকোসা হয়, একটা অ্যাবনর্মাল আউট পকেটিং বা প্রোট্রুশন অফ মিউকোসা থ্রু দ্য থাইরোফ্যারেঞ্জিয়াস এন্ড ক্রিকোফ্যারেঞ্জিয়াস। ঠিক আছে, এই যে আউট পকেটিংটা হয়, দেখা যায় এই আউট পকেটিং এ ধীরে ধীরে হয়তো কোনো খাবার এসে জমা হচ্ছে, খাবার এসে জমা হওয়ার কারণে সেখানে হ্যালিটোসিস হয়, রিগার্জিটেশন হয়, অনেক সময় সেটা আবার আমাদের লাংসে চলে যায়, অ্যাসপাইরেশন হয়, তখন বারবার পেশেন্ট দেখা যায় রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। ঠিক আছে, এই জিনিসটা হলো আমাদের ফ্যারেঞ্জিয়াল পাউস। তাহলে ফ্যারেঞ্জিয়াল পাউস হলো একটা অ্যাবনর্মাল পাউস আর অ্যাবনর্মাল পকেটিং ইন বিটুইন থাইরোফ্যারেঞ্জিয়াস এন্ড ক্রিকোফ্যারেঞ্জিয়াস। এটা ওল্ড এজের পেশেন্টদের বেশি হয় এবং মেলদের কমন, ফিমেলের চেয়ে মেলে। ওকে, তাহলে এই যে ফ্যারেঞ্জিয়াল পাউস, এটা আমরা বললাম যেটা ওল্ড এজের মেলদের বেশি হয়, এবং এটার ক্ষেত্রে দেখা যায় তার একটা আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল থাকে, সেটা থেকে হ্যালিটোসিস হয়, সেটা অ্যাসপাইরেশন হয়, বারবার তার দেখা যায় রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, এবং এই জিনিসটা যখন হবে তখন আমাদের আসলে একটা পর্যায়ে এসে যদি প্রোগ্রেসিভ সিম্পটম হতে থাকে সেক্ষেত্রে আমাদের এটা সার্জারি করতে হয়। ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল পাউস জিনিসটা জেনে থাকলেই হবে, ডায়াগনোসিসটা পরীক্ষা অনেক সময় সিনারিও আকারে আসতে পারে, আর এর বেশি কিছু না। ওকে,
এরপরে আসেন এখানে ডিজিজ অফ দ্য ল্যারিংস। এখানে দুইটা জিনিস পরীক্ষা আসে, একটা হলো স্টাইরর। স্টাইরর আমাদের অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক দুই এজে দুই ধরনের কারণ হয়। এটা একটু পরীক্ষা লাগবে, এটা একটু পরীক্ষা আমাদের কনফিউশন হয়। স্টাইরর মানে হলো নয়েজি ব্রিদিং, সেটা ইন্সপাইরেটরি হতে পারে, এক্সপাইরেটরি হতে পারে। যে কোনো জায়গায় আমাদের যখন কষ্ট হবে ইন্সপাইরেশন সময় বা এক্সপিরেশন সময়, তখন আমাদের নয়েজি ব্রিদিংটা হবে। বাট আমরা একটু সিম্পল চিন্তা করি, ইন্সপাইরেশন যখন আমি ইন্সপাইরেট করবো বা আমি এয়ারটা নিব, তখন আমার কেন অবস্ট্রাকশন হবে বা কেন আমার নয়েজি ব্রিদিং হবে? যদি কোনো ফরেন বডি থাকে বা এপিগ্লটাইটিস যদি হয়, অর্থাৎ শুরুর দিকে যদি আমার কোনো প্যাথোলজি থাকে, ফরেন বডি আর এপিগ্লটাইটিস, তখন আমার কি হবে? ইন্সপাইরেটরি স্টাইরর হবে। আর যদি আমার লাংস বেজে কোনো কমপ্লেইন থাকে, তখন আমার কি হবে? এক্সপাইরেটরি স্টাইরর হবে। যদি কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে অথবা ট্রাকিও ব্রঙ্কাইটিস থাকে অথবা লাংসের কোনো প্যাথোলজি থাকে, তখন তার কি ধরনের সমস্যা হবে? এক্সপাইরেটরি স্টাইরর হবে। কি ধরনের সমস্যা হবে? এক্সপাইরেটরি স্টাইরর হবে। আর যদি উইদিন দুইটার মাঝখানে কোথাও কোনো অবস্ট্রাকশন থাকে, ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রিতে কোনো ডিজিজ হয়, তখন আমরা সেটাকে কি চিন্তা করবো? তখন সেটা হলো বাইফেজিক, ইন্সপাইরেটরিতে হবে, এক্সপাইরেটরিতে হবে। তাহলে যদি আমার ফরেন বডি থাকে বা এপিগ্লটাইটিস হয়, তাহলে আমাদের ইন্সপাইরেটরি স্টাইরর হবে। যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে অথবা আমাদের ইনফেক্টিভ ট্রাকিও ব্রঙ্কাইটিস হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এক্সপাইরেটরি স্টাইরর হবে। আর তার মাঝামাঝি যদি কোনো অবস্ট্রাকশন থাকে, কোনো ডিজিজ থাকে, তাহলে তখন আমাদের কি হবে? বাইফেজিক স্টাইরর হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমন কজ অফ স্টাইরর হলো আমাদের ল্যারিঙ্গোম্যালেশিয়া এন্ড ল্যারেঞ্জিয়াল ওয়েভ। এই দুটো পরীক্ষা একটু লাগবে। ল্যারিঙ্গোম্যালেশিয়া এন্ড ল্যারেঞ্জিয়াল ওয়েভ, এই দুটো পরীক্ষা একটু মনে রাখতে হবে। ওকে, এখানে আমরা ট্রাকিওস্টমি থেকে মাঝে মাঝে টুকটাক দু একটা প্রশ্ন আছে, ছোট ছোট দু একটা প্রশ্ন। ট্রাকিওস্টমি একটা ইমার্জেন্সি প্রসিডিওর। অনেক সময় আমাদের যখন অ্যাকিউট এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, তখন আমরা ট্রাকিওস্টমি করে থাকি। এটা একটা ইমার্জেন্সি প্রসিডিওর। জাস্ট একটা মিডলাইন ইনসিশন দিয়ে দেয়, আমরা থাইরয়েড কার্টিলেজ থেকে একটা ভার্টিক্যাল মিডলাইন ইনসিশন দিয়ে দেয়, তারপর আমরা এখানে ট্রাকিওস্টমি করে দিই। আমাদের টার্গেট জোন হলো আমাদের সেকেন্ড থেকে ফোর্থ যে ট্রাকিয়াল রিং থাকে, সেটা হলো আমাদের টার্গেট জোন। সেকেন্ড থেকে ফোর্থ যে ট্রাকিয়াল রিং থাকে, সেটা হলো আমাদের টার্গেট জোন। এটা হলো টার্গেট জোন। এটা আমরা সিম্পলি যদি এখানে হাত দিই, আমাদের থাইরয়েডের যে ইথমাস আছে, এটা তো আমরা এটা হাত দিলে এটা বরাবরই আসলে সেকেন্ড থেকে ফোর্থ ট্রাকিয়াল রিং থাকে, ঠিক আছে। অথবা আমরা চাইলে যে থাইরয়েড কার্টিলেজ থেকে ইস্টার্নাল অ্যাঙ্গেল, ইস্টার্নাল নস, এর মাঝামাঝি একটা পয়েন্ট চিন্তা করলেও আমরা হয়ে যাবে। এটা হলো আমাদের ট্রাকিওস্টমি। আমরা অনেক সময় ইমার্জেন্সি রেসপিরেটরি সিস্টেমটাকে সেভ করার জন্য আমরা করে থাকি, ঠিক আছে। ইলেকটিভ অনেক পেশেন্টের ক্ষেত্রে এটা করতে হয়। ওকে, এরপর আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়াইলাম তার মধ্যে যদি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, লাম্প ইন দ্য নেক। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, নেকে আমাদের ডিফারেন্ট টাইপ অফ লাম্প থাকতে পারে। আমাদের যদি এই অংশ আমরা যেটা চিন্তা করি, এই যে মিডলাইন এবং মিডলাইন বরাবর আমাদের বিভিন্ন রকম সুইলিং থাকতে পারে। মোস্ট কমন মিডলাইন বরাবর আমরা থাইরয়েড সুইলিং পাই, থাইরোগ্লোসাল সিস্ট পাই। আর মিডলাইনের পাশাপাশি আমাদের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে সুইলিং থাকতে পারে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে সুইলিং থাকতে পারে। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে মোস্ট কমন হলো ব্রাঙ্কিয়াল সিস্ট। তাহলে আমরা যদি একদম মিডলাইন চিন্তা করি, মিডলাইনে মোস্ট কমন হলো আমাদের থাইরোগ্লোসাল সিস্ট। এছাড়া থাইরয়েড সুইলিং আমাদের মিডলাইনে হয়ে থাকে, আরেকটা জিনিস অলরেডি আমরা পড়ে আসছি, সেটা হলো ফ্যারেঞ্জিয়াল পাউস। আর ল্যাটারালি যে সুইলিং, সেগুলো আবার দুইটা ট্রায়াঙ্গেল মেনে হয়। স্টেনোক্লেডোর ম্যাস্টোয়েডের সামনে কিছু থাকে, পিছনে কিছু থাকে। সামনে যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, পিছনে যেটা থাকে সেটাকে আমরা বলি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। সামনে যেটা মোস্ট কমন সেটা হলো ব্রাঙ্কিয়াল সিস্ট। সামনে সবচেয়ে কমন যেটা পরীক্ষা আসে সেটা হলো ব্রাঙ্কিয়াল সিস্ট। আর স্টেনোক্লেডোমাস্টোয়েড বা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে থাকে হলো মোস্ট কমন যেটা আমাদের পরীক্ষা আসে সেটা হলো সিস্টিক হাইগ্রোমা। তাহলে মিডলাইনে মোস্ট কমন হলো থাইরোগ্লোসাল সিস্ট, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে মোস্ট কমন হলো ব্রাঙ্কিয়াল সিস্ট, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে মোস্ট কমন হলো সিস্টিক হাইগ্রোমা। এই যে ব্রাঙ্কিয়াল সিস্ট, এই ব্রাঙ্কিয়াল সিস্টটা হলো রেমনেন্ট অফ সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেপ্ট। আমাদের যে ব্রাঙ্কিয়াল আর্স, পাউস এবং ক্লেপ্ট আছে, তার মধ্যে একটা মাত্র ক্লেপ্ট শেষ পর্যন্ত থাকে। ওই ক্লেপ্টটা তৈরি করে এক্সটার্নাল অডিটরি মিটাস। যদি সেকেন্ড ক্লেপ্ট কোনো কারণে পারসিস্ট করে, সেই সেকেন্ড ক্লেপ্ট থেকে তৈরি হয় ব্রাঙ্কিয়াল সিস্ট। এটা থাকে হলো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে, স্টেনোক্লেডোমাস্টোয়েডের আপার থার্ড এন্ড মিডল থার্ডের জাংশনে, আপার থার্ড এন্ড মিডল থার্ডের জাংশনে এখানে থাকে হলো আমাদের এই ব্রাঙ্কিয়াল সিস্ট, ঠিক আছে। এটা একটা ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ এবং ট্রান্সইলুমিনেশন হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমাদের স্টেনোক্লেডোমাস্টোয়েডের সামনে, স্টেনোক্লেডোমাস্টোয়েডের আপার ওয়ান থার্ড এন্ড মিডল ওয়ান থার্ডের যে জাংশনে, এখানে হলো ব্রাঙ্কিয়াল সিস্ট। এটা হলো রেমনেন্ট অফ সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেপ্ট। পরীক্ষার জন্য মোর দ্যান ইনফিনিটি স্টার, রেমনেন্ট অফ সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেপ্ট থেকে এটা তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, এফএনএসি করতে পারি, করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই ব্রাঙ্কিয়াল সিস্ট থেকে অনেক সময় ফিস্টুলা হয়, সেটাকে আমরা বলি ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। সিস্টিক হাইগ্রোমা, যেটা আমরা বলেছি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়, কোথাও হবে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হবে। ভেরি মাস্ট কমন একটা জিনিস, সেটা হলো সিস্টিক হাইগ্রোমা, ঠিক আছে। এটা হলো লিম্ফ ফিল্ড একটা সিস্ট। এটা আমরা কি দিয়ে ফিল্ড থাকে? লিম্ফেটিক্স দিয়ে। এবং এটা কোন ট্রায়াঙ্গেল থাকবে? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। বাচ্চা যত কাশি দিবে, কান্না করবে, তত এটা সাইজ ধীরে ধীরে কি থাকবে? বাড়তে থাকবে। ধীরে ধীরে বাড়তে থাকবে। একদম টিপিক্যাল হিস্ট্রি। বাচ্চার মা এসে বলবে তার গলার একটু পিছনের দিকে একটা সোয়েলিং আছে, সেই সোয়েলিংটা বাচ্চা যখন কান্নাকাটি করে, যখন বাচ্চা দেখা যায় কাশি দিচ্ছে, তখন সেটা ধীরে ধীরে বড় হচ্ছে। আপনি যখন পরীক্ষা করবেন, এটা দেখবেন ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেশন পজিটিভ। এটাকে আমরা বলি সিস্টিক হাইগ্রোমা। এই যে আমরা সিস্টিক হাইগ্রোমা ফিগার দেখতে পাচ্ছি, এটা কি বলি? সিস্টিক হাইগ্রোমা, ঠিক আছে। আচ্ছা, সিস্টিক হাইগ্রোমা
এটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট হলো আমাদের কমপ্লিট এক্সিশন। ডেফিনেটিভ ট্রিটমেন্ট হলো কমপ্লিট এক্সিশন, যদি পসিবল হয় যত দ্রুত এটাকে আমরা কমপ্লিট এক্সিশন করে ফেলতে পারবো। মিড লাইনের একটা কমন সোয়েলিং হলো থাইরোগ্লোসাল সিস্ট। মিড লাইনের একটা থাইরোগ্লোসাল সিস্ট, রেমনেন্ট অফ দ্য থাইরোগ্লোসাল যে গ্ল্যান্ড আছে সেই রেমনেন্ট অফ দ্য থাইরোগ্লোসাল গ্ল্যান্ড থেকে অনেক সময় আমাদের থাইরোগ্লোসাল সিস্ট তৈরি হয়। কি তৈরি হয়? থাইরোগ্লোসাল সিস্ট। ঠিক আছে, এই থাইরোগ্লোসাল সিস্টটা হলো মিড লাইন সোয়েলিং, একটা মিড লাইন সোয়েলিং, এবং এইটা থাইরোগ্লোসাল সিস্টটাকে আমরা আলাদা করি হলো এটা আমাদের যে থাইরয়েড সোয়েলিং সেটা আমাদের যখন সোয়ালোইং হয় তখন মুভ করে। থাইরয়েড সোয়েলিংটা সোয়ালোইং হলে মুভ করে, আর এই থাইরোগ্লোসাল সিস্টটা সোয়ালোইং ছাড়াও যখন টাং প্রোট্রুশন করা হয় তখনও মুভ করে, মুভ করে। তাহলে থাইরোগ্লোসাল সিস্টকে আমরা থাইরয়েড বা অন্যান্য মিডলাইন সোয়েলিং থেকে আলাদা করবো কি? যখন টাংটাকে সে প্রোট্রুট করবে তখন সে মুভ করবে, সোয়ালোইং ছাড়াও টাং প্রোট্রুশনও সে মুভ করবে। এটাকে আমরা তখন আমরা সেটা কনফার্ম হবে একটা মিডলাইন সোয়েলিং যেটা টাং প্রোট্রুশনে মুভ করবে, সেটাকে আমরা কি বলবো? থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে কয় ধরনের লিম্ফ এখানে পড়ে আসলাম, কয় ধরনের সোয়েলিং পড়ে আসলাম? ব্রাঙ্কিয়াল সিস্ট পড়ে আসলাম, সিস্টিক হাইগ্রোমা পড়ে আসলাম, এবং পড়ে আসলাম আমরা এখানে থাইরোগ্লোসাল সিস্ট। নেকের মোস্ট কমন একটা জিনিস হলো লিম্ফ্যাডিনোপ্যাথি। নেকের মোস্ট কমন একটা সোয়েলিং হলো লিম্ফ্যাডিনোপ্যাথি। বিভিন্ন কারণে, হাজার কারণে, যে কোনো ইনফেকশন হলেই দেখা যায় এখানে লিম্ফ নোডটা বড় হয়। মোস্ট কমন যে কোনো কিছু রিঅ্যাকশনে লিম্ফ নোডটা বড় হয়, এবং এটাই নেকের মোস্ট কমন সোয়েলিং, এটাই নেকের মোস্ট কমন ল্যাটারাল নেক সোয়েলিং হলো লিম্ফ্যাডিনোপ্যাথি। এর মধ্যে কমন একটা ইনফেক্টিভ আছে, সেটা হলো লাডুইক্স অ্যানজাইনা। একটা ব্রাউনি সোয়েলিং সাবমেন্ডিবুলার রিজিয়ন হয়, নাম হলো লাডুইক্স অ্যানজাইনা। ঠিক আছে, লাডুইক্স অ্যানজাইনা, যেটা মূলত ক্যারেক্টারাইজ বাই হেলিটোসিস, ঠিক আছে। আচ্ছা, লাডুইক্স অ্যানজাইনা এটা স্ট্রেপ্টোকক্কাল এজেন্ট দিয়ে হয়। কি দিয়ে হয়? স্ট্রেপ্টোকক্কাল এজেন্ট দিয়ে হয়। জাস্ট একটু জেনে রাখলেই হবে যে এখানে সাবমেন্ডিবুলার রিজিয়নে একটা ইনফেক্টিভ কন্ডিশন আছে যেটা দেখতে ব্রাউনি সোয়েলিং, যেটা আমাদের এটাকে আমরা বলি লাডুইক্স অ্যানজাইনা। এটাকে আমরা কি বলি? লাডুইক্স অ্যানজাইনা। কোন অর্গানিজম দিয়ে হয়? স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, ওকে। জাস্ট এটা এক্সট্রা পড়া দিলাম, এডিশন, এটা না পড়লেও হবে। ওকে। এরপরে দেখেন ওরাল ক্যাভিটি ক্যান্সার। এখান থেকে আমি বলবো আপনাদের কিছুই পড়ার দরকার নেই। ওরাল ক্যাভিটি আসলে এটা আমরা যারা আমাদের ডেন্টালের ভাই বোনেরা আছে ওনাদের যে পরীক্ষা আছে সেই জায়গায় পড়লেই হবে। তবে যদি আপনি মনে করেন যে না ভাই আমি কিছু না কিছু পড়বই, তাহলে আপনি শুধু রিস্ক ফ্যাক্টরটা পড়লেই হবে, রিস্ক ফ্যাক্টরগুলো পড়লেই হবে, যে ওরাল ক্যাভিটির জন্য আমাদের কোন রিস্ক ফ্যাক্টর আছে। ঠিক আছে, কোন রিস্ক ফ্যাক্টর আছে। আর এর মধ্যে যদি আপনি মনে করেন সবগুলো পড়বেন না, একটা পড়বেন, তাহলে শুধু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পড়লেই হবে। কোনটা পড়লেই হবে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পড়লেই হবে, শুধু এই ভাইরাসের নামটা জানলেই হবে। ওরাল ক্যাভিটি ক্যান্সারের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এসপিভি এটা জানলেই হবে, এটা জানলেই হবে। তারা একান্তই মনে করেন যে এখান থেকে আপনি এক শব্দ হলে পড়বেন, তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা পড়লেই হবে। ঠিক আছে, ওকে। টোটালি আসলে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি চ্যাপ্টার। এরপর অধ্যায়টা আপনাদের এতক্ষণ যতগুলো ক্লিনিক্যাল অধ্যায় পড়াইছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা হলো এরপর অধ্যায়। এটা থেকে আমাদের অনেক কিছুই পড়তে হবে। ঠিক আছে, ডিসঅর্ডার অফ দ্য সালিভারি গ্ল্যান্ড। সালিভারি গ্ল্যান্ড আমরা জানি অনেক রকম আছে। আমাদের মেজো সালিভারি গ্ল্যান্ড আছে, মাইনো সালিভারি গ্ল্যান্ড আছে। মেজো সালিভারি গ্ল্যান্ডের মধ্যে হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর এছাড়া প্রায় 800 মাইনো সালিভারি গ্ল্যান্ড আছে। কত? 800 মাইনো সালিভারি গ্ল্যান্ড আছে। ঠিক আছে, এই সালিভারি গ্ল্যান্ডের মধ্যে আমাদের কমন কিছু প্যাথোলজি আছে যেগুলো আমরা এখানে এনকাউন্টার করি। প্যারোটিড গ্ল্যান্ডেরও দুইটা পার্ট আছে, সুপারফিশিয়াল এবং ডিপ, এবং এই সুপারফিশিয়াল এবং ডিপ পার্টকে আলাদা করা হলো ফেশিয়াল নার্ভ। আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডেরও দুইটা পার্ট আছে, সুপারফিশিয়াল এবং ডিপ, দুইটাকে আলাদা করে মাইলোহাইড মাসল, দুইটাকে আলাদা করে মাইলোহাইড মাসল। ঠিক আছে, এই সালিভারি গ্ল্যান্ডগুলোর কমন প্যাথোলজি হলো যে এখানে আমাদের বিভিন্ন রকম ম্যালিগনেন্সি হতে পারে, এছাড়া আমাদের এই যে সালিভারি গ্ল্যান্ডগুলো আছে প্যারোটিড বা সাবমেন্ডিবুলার, তাদের যে ডাক্ট আছে সালিভারি গ্ল্যান্ডের মধ্যে, প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্টটা হলো স্টেনসেন ডাক্ট, প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্টের নাম হলো স্টেনসেন ডাক্ট। এই স্টেনসেন ডাক্টটা ওপেন হলো বাক্কাল মিউকোসা, অপোজিট দ্য সেকেন্ড মোলার টিথ, আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক্ট আছে নাম হলো ওয়াটন ডাক্ট, এটা ওপেন হলো সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে, আমাদের পেনুলামের দুই পাশে আমাদের বেজ অফ দ্য টাঙ্গে আমাদের সাবলিঙ্গুয়াল যে প্যাপিলা আছে সেই সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে এসে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটা ওপেন হয়। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক্ট আছে এখানে কমন হলো স্টোন, কমন হলো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্ট। ঠিক আছে, আর ম্যালিগনেন্সি তো না, সহজ কথা বলে টিউমার বা নিউপ্লাজম কমন হলো প্যারোটিড গ্ল্যান্ডে, বা প্যারোটিড গ্ল্যান্ডের ম্যাক্সিমাম নিউপ্লাজম হলো বিনাইন, সেটা কি? প্লিওমরফিক অ্যাডিনোমা। আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে নিউপ্লাজম আনকমন, বাট যেগুলো হয় সেগুলো ম্যাক্সিমামই ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট টিউমারের মধ্যে মোস্ট কমন হলো আমাদের সালিভারি গ্ল্যান্ডের মধ্যে মোস্ট কমন হলো মিউকোএপিডার্ময়েড, কার্সিনোমা, বাট পরীক্ষা মিউকোএপিডার্ময়েড আসে না, পরীক্ষা আসে অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা, কারণ অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা পেরিনিউরাল ইনভেশন করে। অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা হলে 7 নার্ভ পলসি হয়। কি হয়? 7 নার্ভ পলসি হয়। এজন্য পরীক্ষা কমন সিনারিও থাকে যে একটা প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, পেশেন্টের 7 নার্ভ পলসি হয়েছে, তাহলে সেটা কি ধরনের কার্সিনোমা? সেটা কি অ্যাডিনয়েড সিস্টিক না মিউকোএপিডার্ময়েড? সেটা হবে অ্যাডিনয়েড সিস্টিক। সেটা কি হবে? অ্যাডিনয়েড সিস্টিক। তাহলে এখানে প্রথমে কিছু বেসিক অ্যানাটমি দেওয়া আছে। আমাদের মোস্ট কমন মেজো সালিভারি গ্ল্যান্ড হলো 3টা, প্যারোটিড, সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। আমাদের মাইনো সালিভারি গ্ল্যান্ডের সংখ্যা প্রায় 800। কত? প্রায় 800। প্যারোটিড গ্ল্যান্ডের দুইটা পার্ট আছে, একটা হলো সুপারফিশিয়াল এবং একটা হলো ডিপ। প্যারোটিড গ্ল্যান্ড হলো একটা একটোডার্মাল অরিজিন, সেটাও আমরা জানি, এবং দুইটা পার্ট আছে, সুপারফিশিয়াল এবং ডিপ, দুইটাকে আলাদা করে রাখে ফেশিয়াল নার্ভ, প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্ট আছে তার নাম হলো আমাদের স্টেনসেন ডাক্ট। তার নাম কি? স্টেনসেন ডাক্ট হলো মেসেটর দিয়ে আসে, বাক্সিনেটরকে পায়ার্স করে আমাদের আপার মোলার টিথ, সেকেন্ড আপার মোলার টিথ এর বিপরীতে এসে ওপেন হয়, অপোজিট দ্য সেকেন্ড আপার মোলার টিথ, এখানে এসে আমাদের স্টেনসেন ডাক্টটা ওপেন হয়, এখানে এসে স্টেনসেন ডাক্টটা ওপেন হয়। ঠিক আছে, আচ্ছা। প্যারোটিড গ্ল্যান্ডের পরে আমাদের যেটা থাকে সেটা হলো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আমাদের সাবমেন্ডিবুলার স্পেসে থাকে, এবং এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে যেই
ডাক্তার, তার নাম হলো ওয়াটন ডাক্ট, তার নাম হলো ওয়াটন ডাক্ট। এই ওয়াটন ডাক্টটা এসে আমাদের ওপেন হলো, এই ওয়াটন ডাক্টটা ওপেন হলো আমাদের সাবলিঙ্গুয়াল প্যাপিলায়। কোথায় ওপেন হয়? সাবলিঙ্গুয়াল প্যাপিলায়। কোথায় ওপেন হয়? সাবলিঙ্গুয়াল প্যাপিলা। সাবলিঙ্গুয়াল প্যাপিলা কোথায় থাকে? ফ্লোর অফ দ্য মাউথ। সাবলিঙ্গুয়াল প্যাপিলা কোথায় থাকে? ফ্লোর অফ দ্য মাউথ। সাবলিঙ্গুয়াল প্যাপিলা কোথায় থাকে? ফ্লোর অফ দ্য মাউথ। সাবলিঙ্গুয়াল প্যাপিলা কোথায় থাকবে? ফ্লোর অফ দ্য মাউথ। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড গেল, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড গেল। এছাড়া আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে, মাইনর কিছু স্যালিভারি গ্ল্যান্ড আছে, মাইনর কিছু স্যালিভারি গ্ল্যান্ড আছে। ঠিক আছে, এই যে মাইনর গ্ল্যান্ড যেগুলো থাকে, এই মাইনর গ্ল্যান্ড বা আমাদের যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম রিটেনশন সিস্ট হয়। তাদের যদি যে ডাক থাকে সেটা যদি অবস্ট্রাকশন হয়ে যায় বা রাপচার হয়, তখন এরকম রিটেনশন সিস্ট হয়, তখন এরকম রিটেনশন সিস্ট হয়। এই রিটেনশন সিস্টগুলোকে আমরা বলি মিউকোসিল। এই রিটেনশন সিস্টগুলোকে আমরা বলি মিউকোসিল। এই রিটেনশন সিস্টগুলোকে আমরা বলি মিউকোসিল। রিটেনশন সিস্ট, মিউকোসিল কি ধরনের সিস্ট? রিটেনশন সিস্ট। মিউকোসিল কি ধরনের সিস্ট? রিটেনশন সিস্ট। মিউকোসিল কি ধরনের সিস্ট? রিটেনশন সিস্ট। ঠিক আছে, এই রিটেনশন সিস্টগুলো অনেক সময় এরকম ঝুলে থাকে বিভিন্নভাবে, তখন সেটাকে আমরা বলি ফ্লাঙ্গিং গ্র্যানুলা। তখন সেটাকে আমরা বলি ফ্লাঙ্গিং গ্র্যানুলা। দেখতে দেখা যায় অনেক সময় ফ্লাঙ্গিং গ্র্যানুলা, ফ্রগের মতো দেখা যায়, ফ্রগের এরকম ফ্লাঙ্গিং গ্র্যানুলা। আচ্ছা, দেখ এগুলো আমাদের পরীক্ষা লাগবে না, আমাদের পরীক্ষায় কমন কিছু জিনিস লাগবে যেগুলো আমরা এখন পড়বো। সাইলাডিনাইটিস। সাইলাডিনাইটিস এটা হলো আমাদের ইনফ্লামেশন অফ দ্য, এই গ্ল্যান্ডগুলোর কোথাও যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি সাইলাডিনাইটিস। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো সাইলোলিথিয়াসিস। ঠিক আছে, সাইলোলিথিয়াসিস বা স্টোন ফর্মেশন উইদিন বেস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলোর মধ্যে যখন স্টোন ফর্মেশন হয় সেটাকে আমরা বলি সাইলোলিথিয়াসিস। সাইলোলিথিয়াসিস, ঠিক আছে, সাইলোলিথিয়াসিস। ঠিক আছে, এই সাইলোলিথিয়াসিসগুলো আমাদের মূলত মেজো স্যালিভারি গ্ল্যান্ডে হয়, মেজো স্যালিভারি গ্ল্যান্ড হয়। এবং মোস্ট কমনলি যেটা বেশি হয় সেটা হলো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। মোস্ট কমনলি কোথায় হয়? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। মোস্ট কমনলি কেমন হয়? কোথায় হয়? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। দুইটা কারণে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে বেশি হয়। একটা হলো তার অ্যাসেন্ডিং, যে তার কোর্সটা হলো অ্যাসেন্ডিং, এর জন্য খুব সহজে, যেহেতু তার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড নিচ থেকে এসে উপরে সাবলিঙ্গুয়া থেকে ড্রেন করে, আর প্যারোটিড উপর থেকে নিচে গিয়ে বাকাল মিউকাসে ড্রেন করে, এই জন্য নিচ থেকে উপরে ড্রেন করার কারণে এখানে স্ট্রেসিসটা বেশি হয়, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে স্ট্রেসিসটা বেশি হয়। প্লাস প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনটা হলো সেরাস, সুতরাং লেস বিসিড। বাট যেটা আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সিক্রেশনটা হলো মোর মিউকাস, এই জন্য এটা মোর থিকনেস বেশি হওয়ার কারণে, মোর মিউসিনাস হওয়ার কারণে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে স্টোন বেশি হয়, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে স্টোন বেশি হয়, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে স্টোন বেশি হয়। ঠিক আছে, আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যে স্টোনগুলো হয় সেগুলো বেশি প্রক্সিমাল থাকে, প্যারোটিড গ্ল্যান্ডে স্টোনগুলো থাকে ডিস্টালি। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে স্টোনগুলো থাকে প্রক্সিমালি, আর প্যারোটিড গ্ল্যান্ডে স্টোনগুলো থাকে ডিস্টালি। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের স্টোনগুলো থাকে প্রক্সিমালি, আর প্যারোটিড গ্ল্যান্ডে স্টোন থাকে ডিস্টালি। এবং এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হলো সাইলোগ্রাফি। 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 ঠিক আছে, এরপর দেখেন নিওপ্লাজম অফ দ্য সালিভারি গ্ল্যান্ড। সালিভারি গ্ল্যান্ডের নিওপ্লাজম আমরা বলেছি এটা খুব একটা কমন না, এবং কমনের মধ্যে আমরা বলেছি এখানে এক এক গ্ল্যান্ডের ক্ষেত্রে এক এক রকম। আমরা বলেছি যে এখানে প্যারোটিড গ্ল্যান্ডে মোস্ট কমন হলো বিনাইন, প্যারোটিড গ্ল্যান্ডে মোস্ট কমন হলো বিনাইন, প্যারোটিড গ্ল্যান্ডে মোস্ট কমন হলো বিনাইন। বাট প্যারোটিড ছাড়া অন্যান্য যারা আছে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল বা মাইনর, তাদের ক্ষেত্রে যে নিওপ্লাজম আনকমন, বাট যেটা হয় সেটা ম্যালিগনেন্ট। নিওপ্লাজম আনকমন, বাট যেটা হয় সেটা হলো ম্যালিগনেন্ট। ঠিক আছে, যেটা হলো ম্যালিগনেন্ট। আচ্ছা, এখন আসলে এখানে আমি কয়েকটা জিনিস একটু দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে একটা টাইপ দেওয়া আছে ম্যালিগনেন্ট টিউমার, বিনাইন টিউমার। বিনাইনের মধ্যে মোস্ট কমন আমি বলেছি প্লিওমরফিক অ্যাডিনোমা, মোস্ট কমন হলো প্লিওমরফিক অ্যাডিনোমা। আর ম্যালিগনেন্টের মধ্যে মোস্ট কমন হলো মিউকোএপিডার্ময়েড টিউমার, মোস্ট কমন হলো মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা, মোস্ট কমন হলো মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা, মোস্ট কমন হলো মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা। ওকে, আচ্ছা, আমরা আর পাবো, সমস্যা নেই। বিনাইনের মধ্যে মোস্ট কমন হলো প্লিওমরফিক অ্যাডিনোমা, মোস্ট কমন বিনাইন স্যালিভারি টিউমার হলো প্লিওমরফিক অ্যাডিনোমা। এবং মোস্ট কমনলি এটা কোন গ্ল্যান্ডে হয়? প্যারোটিড গ্ল্যান্ডে। কোন গ্ল্যান্ডে হয়? প্যারোটিড গ্ল্যান্ডে। কোন গ্ল্যান্ডে হয়? প্যারোটিড গ্ল্যান্ডে। মোস্ট কমনলি কোন গ্ল্যান্ডে হয়? প্যারোটিড গ্ল্যান্ডে। এটা একটা পেইনলেস ওয়েল ডিফাইন্ড সলিটারি একটা মোবাইল মাস, একটা পেইনলেস ওয়েল ডিফাইন্ড সলিটারি মাস। ঠিক আছে, একটা পেইনলেস ওয়েল ডিফাইন্ড সলিটারি মাস। ঠিক আছে, তাহলে এটা কোন রিজন হবে? প্যারোটিড গ্ল্যান্ডে। কোন রিজন হবে? প্যারোটিড গ্ল্যান্ডে। কোন রিজন হবে? প্যারোটিড গ্ল্যান্ডে। ঠিক আছে, আচ্ছা, এটা ট্রিটমেন্ট হলো একই, সার্জিক্যাল এক্সিশন করবো, তবে আমরা চাইলে তার চারপাশে যে হেলদি টিস্যু আছে সেটাকে রেখে দিতে পারবো। ঠিক আছে, ওকে। আর ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা বলেছি মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার হলো মিউকোএপিডার্ময়েড, মোস্ট কমন হলো ম্যালিগনেন্ট হলো মিউকোএপিডার্ময়েড, মোস্ট কমন হলো ম্যালিগনেন্ট হলো মিউকোএপিডার্ময়েড। এবং ম্যালিগনেন্সিগুলো আমরা বলেছি প্যারোটিডের চেয়েও অন্যান্য যে গ্ল্যান্ডগুলো আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, মাইনর স্যালিভারি গ্ল্যান্ড, এইখানে ম্যালিগনেন্সি কমন, এখানে ম্যালিগনেন্সি কমন, এখানে ম্যালিগনেন্সি কমন। ঠিক আছে, ওকে। অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এটা একটা স্লো গ্রোয়িং ম্যালিগনেন্সি, এটা খুব বেশি কমন না। স্লো গ্রোয়িং ম্যালিগনেন্সি অ্যাডিনোয়েড সিস্টিক, যার দুইটা পোর্শন থাকে, এপিথেলিয়াল এন্ড মাইথেলিয়াল পোর্শন, দুইটা পোর্শন থাকে, এপিথেলিয়াল এন্ড মাইথেলিয়াল পোর্শন। বাট পরীক্ষা এটা সবচেয়ে বেশি আসে কারণ এটা হলো পেরি নিউরাল ইনভেশন হয়। কি হয়? পেরি নিউরাল ইনভেশন হয়, পেরি নিউরাল ইনভেশন হয়। এই জন্য খুব সহজে তার সারাউন্ডিং যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে সেই ক্রেনিয়াল নার্ভগুলো পলসি হয়। মোস্ট কমন 7 নার্ভ পলসি হয়, মোস্ট কমন 7 নার্ভ পলসি হয়। তাহলে অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা হলো ম্যালিগনেন্সি। এই ম্যালিগনেন্সি হলো একটা স্লো গ্রোয়িং ম্যালিগনেন্সি, বাট তার পেরি নিউরাল ইনভেশন বেশি থাকে। কি থাকে? পেরি নিউরাল ইনভেশন বেশি থাকে। এই জন্য যদি আপনার পরীক্ষায় কোনো সিনারিও থাকে যে এই স্যালিভারি গ্ল্যান্ড ম্যালিগনেন্সি থেকে যেখানে পেরি নিউরাল ইনভেশন বা 7 নার্ভ পলসির কথা উল্লেখ থাকবে, তখন আমরা সেটা চিন্তা করব কি ধরনের কার্সিনোমা? অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা। কি ধরনের কার্সিনোমা? অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা। কি ধরনের কার্সিনোমা? অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা। আমরা মাথায় রাখবো কি ধরনের কার্সিনোমা? অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা। ওকে, ওকে। এখন এটা আমাদের লাগবে সার্জারি এন্ড কমপ্লিকেশন। যখন আমরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি করব তখন আমাদের কমন কিছু কমপ্লিকেশন হবে, আবার প্যারোটিড গ্ল্যান্ড যখন করব তখন কিছু কমপ্লিকেশন হবে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যখন আমরা অপারেশন করি তখন আমাদের কিছু নার্ভ ইনজুরি হয়। মোস্ট কমন যেই নার্ভটা ইনজুরি হয় সেটা হলো আমাদের মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। মোস্ট কমন হলো মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। মোস্ট কমন হলো মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। মোস্ট কমন হলো মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। বাট যদি আমরা ডাক্টে অপারেশন করি, যদি দেখা যাচ্ছে সাইলোলিথিয়াসিস হয়েছে, আমরা ওয়াটন ডাক্টে অপারেশন করব, তখন ডাক্টটা আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ডে যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যে ডাক্ট আছে, এই ডাক্টটাকে পুরোটা র্যাপিং করে রাখে লিঙ্গুয়াল নার্ভ, ডাক্টটাকে পুরোটা র্যাপিং করে রাখে লিঙ্গুয়াল নার্ভ। এজন্য ডাক্টে যখন অপারেশন করব তখন মোস্ট কমনলি ইনজুরি হয় লিঙ্গুয়াল নার্ভ, মোস্ট কমনলি ইনজুরি হয় লিঙ্গুয়াল নার্ভ, মোস্ট কমনলি ইনজুরি হয় লিঙ্গুয়াল নার্ভ, তখন মোস্ট কমনলি ইনজুরি হয় লিঙ্গুয়াল নার্ভ। যদি আমরা ডাক্টে অপারেশন করি তাহলে ইনজুরি হবে লিঙ্গুয়াল নার্ভ। তাহলে আপনার পরীক্ষার সিনারিও খেয়াল করতে হবে। যদি সাইলোলিথিয়াসিসের হিস্ট্রি থাকে, যেহেতু লিথিয়াসিস ইউজুয়ালি ডাক্টে হয়, তাহলে আমাদের তখন সেখানে কোন নার্ভ ইনজুরি হবে? লিঙ্গুয়াল নার্ভ। আর যদি আমরা শুধু প্যারোটিড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অপারেশন করি তাহলে ইউজুয়ালি আমাদের ইনজুরি হবে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। আর যদি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আমাদের বড় ডিসেকশন করি, এক্সটেন্সিভ রিমুভাল করি,
তখন বা রেডিক্যাল রিসেকশন করি তখন আমাদের ইনজুরি হবে হাইপোগ্লোসাল নার্ভ। হাইপোগ্লোসাল নার্ভ থাকলে পরীক্ষা সিনারিওতে হাইপোগ্লোসাল নার্ভের সাথে সাথে টাং প্যারালাইসিসের হিস্ট্রি দেওয়া থাকবে। টাং প্যারালাইসিসের হিস্ট্রি দেওয়া থাকবে। টাং প্যারালাইসিস হিস্ট্রি যদি থাকে তাহলে বুঝতে হবে কোন নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ। টাং প্যারালাইসিস থাকলে কোন নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ। টাং প্যারালাইসিস থাকলে কোন নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ। মোস্ট কমন কোন নার্ভ, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। মোস্ট কমন কোন নার্ভ, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। ডাকতে যদি অপারেশন করি সাইলোলিথিয়াসিস যদি হয় তাহলে কোন নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। ডাকতে যদি অপারেশন করি সাইলোলিথিয়াসিস যদি হয় তাহলে কোন নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। কোন নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। কোন নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। ঠিক আছে, ওকে। আর প্যারোটিড গ্ল্যান্ডের মোস্ট কমন যেটা ইনজুরি হয় সেটা হলো আমাদের ফেশিয়াল নার্ভ। প্যারোটিড গ্ল্যান্ডের মোস্ট কমন আমাদের মাথায় থাকে একটা জিনিস, সেটা হলো ফেশিয়াল নার্ভ। মোস্ট কমন যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো ফেশিয়াল নার্ভ। এজন্য আমাদের ফেশিয়াল নার্ভটাকে সেভ করতে হবে, ফেশিয়াল নার্ভকে সেভ করতে হবে। ফেশিয়াল সেভ করার জন্য আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, বা ডিমার্কেশন পয়েন্ট আছে। একটা হলো ট্র্যাগাল পয়েন্টার, বা কনলিস পয়েন্টার। ঠিক আছে, আমাদের ট্র্যাগাস থেকে বা আমাদের ট্র্যাগাল কার্টিলেজ থেকে ফেশিয়াল নার্ভ 1 সেন্টিমিটার ডিপ এবং ইনফেরিয়র থাকে। 1 সেন্টিমিটার ডিপ এবং ইনফেরিয়র টু ট্র্যাগাল কার্টিলেজ। 1 সেন্টিমিটার ডিপ এবং ইনফেরিয়র টু ট্র্যাগাল কার্টিলেজ। অথবা ডাইগেস্টিক মাসল ধরে আমরা ফেশিয়াল নার্ভ আইডেন্টিফাই করতে পারি। টিম্পানোমেস্টারের সুতার দেখো আমরা ফেশিয়াল নার্ভ আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, ডাইগেস্টিক মাসল ধরেও আমরা ফেশিয়াল নার্ভ আইডেন্টিফাই করতে পারি। টিম্পানোমেস্টারের সুতার দেখো আমরা ফেশিয়াল নার্ভ আইডেন্টিফাই করতে পারি। আর আরেকটা জিনিস করতে পারি, স্টাইলোমেস্টারের ফোরামেন দেখো আমরা ফেশিয়াল নার্ভ আইডেন্টিফাই করতে পারি। তাহলে 4টা পয়েন্ট এখানে আমরা বললাম ফেশিয়াল নার্ভ আইডেন্টিফাই করার জন্য। কি কি আমরা বললাম যে ফেশিয়াল নার্ভ আইডেন্টিফাইয়ের জন্য ট্র্যাগাল পয়েন্ট বা কনলেস পয়েন্টার। আরেকটা আমরা বললাম এখানে ডাইগেস্টিক মাসল, টিম্পানোমেস্টারের সুচার, স্টাইলোমেস্টার ফোরামেন। ট্র্যাগাল পয়েন্টার বা কনলেস পয়েন্টার, ডাইগেস্টিক মাসল, টিম্পানোমেস্টারের সুচার এবং স্টাইলোমেস্টার ফোরামেন। ট্র্যাগাল পয়েন্টার, ডাইগেস্টিক মাসল, টিম্পানোমেস্টারের সুচার এন্ড স্টাইলোমেস্টার ফোরামেন। ট্র্যাগাল পয়েন্টার, ডাইগেস্টিক মাসল, টিম্পানোমেস্টারের সুচার এন্ড স্টাইলোমেস্টার ফোরামেন। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা এখানে করতে হবে। এখানে প্যারোটিড সার্জারি কিছু কমন কমপ্লিকেশন দেওয়া আছে, জাস্ট একবার রিডিং করলে পড়তে পারেন। হিমাটোমা ফর্মেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, ডিফর্মিটি হতে পারে, এটা জাস্ট একবার রিডিং করলে মোর দ্যান এনাফ। ওকে, এই হলো আমাদের অধ্যায়। তাহলে স্যালিভারি গ্ল্যান্ড থেকে আমাদের কিন্তু অনেক কিছু পরীক্ষা আসার মতো আছে। এখানে আমরা স্যালিভারি গ্ল্যান্ড সম্পর্কে জানলাম, কয় ধরনের স্যালিভারি গ্ল্যান্ড আছে, মেজর, মাইনর। মেজর থেকে আমরা জানলাম এখানে আমাদের মেজর মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এই সম্পর্কে জানলাম। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে অ্যাজ এ হোল গ্ল্যান্ডগুলোর কমন প্যাথোলজি সম্পর্কে জানলাম, কার্সিনোমা কি কার্সিনোমা হয় সেটা সম্পর্কে জানলাম, কোন কার্সিনোমাকে কিভাবে আলাদা করবো সেটা জানলাম, কমপ্লিকেশন সম্পর্কে জানলাম, কোন নার্ভ কখন ইনজুরি হয় সেটা জানলাম। তাহলে আজকের অধ্যায়টা হলো ক্লিনিক্যাল। আজকে যে আমাদের আলোচনাটা সেটা টোটালি ক্লিনিক্যাল আলোচনা। একদম শুরু থেকে আমরা স্কিন সাবক্লিনিয়াস টিস্যুর কমন প্রবলেমগুলো সম্পর্কে জানলাম, ম্যালিগনেন্সি সম্পর্কে জানলাম, বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ার সেল কার্সিনোমা, ম্যালিগনেন্ট মেলানোমা সম্পর্কে জানলাম, বার্নের পেশেন্টের ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম। এরপর আমরা ধীরে ধীরে আমাদের হেড নেক রিজিয়নের ক্রেনিয়াল নিউরোসার্জারি, কমন যে লাম্পস, আমাদের যে লাম্পগুলো আমরা কমনলি এনকাউন্টার করি সেগুলো সম্পর্কে জানলাম, ল্যারিংস ফ্যারিংস বা এই রিজনের কমন স্ট্রাইডর কেন হয়, বাচ্চাদের স্ট্রাইডর কেন হয় সেটা জানলাম, ট্রাকিওস্টোমির প্রসিডিউর সম্পর্কে জানলাম, স্যালিভারি গ্ল্যান্ডের প্যাথোলজিগুলো সম্পর্কে জানলাম, আমাদের নোজের কিছু কমন অ্যানাটমি, ইয়ারের কিছু কমন অ্যানাটমি, কমন প্যাথোলজি, ক্রিসেলব্যাক প্লেক্সাস, এপিস্ট্যাক্সিস এই জিনিসগুলো সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আপনার প্রশ্ন কমন পড়ে যাবে। তবে যেহেতু অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু, সেই জন্য আপনারা পড়ার সময় একটু কনসেন্ট্রেশন রেখে পড়াশোনা করবেন। কারণ অনেক সময় মনে হবে যে এটা হয়তো একটু পড়ার দরকার ছিল, যদি মনে হয় কোনো কিছু একটা পড়ার দরকার ছিল একটু পড়ে নেবেন, পরীক্ষার সময় আর পড়বেন না। বাট এখন যেহেতু আপনি প্রথমবার পড়ছেন, কোনো জায়গায় পড়তে গিয়ে যদি মনে হয় এটা মনে হয় আসতে পারে, একবার দেখে নেবেন, কনফিউশন রাখবেন না। বা আপনার এরকম মনে করবেন না যে আপনি পড়ছেন কিন্তু ইচ্ছে করছেন কিন্তু পড়ছেন না, কোনো দরকার নেই। পড়তে মনে হচ্ছে একটু পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার সময় গিয়ে যে জিনিসগুলো আমরা এখন বললাম সেগুলো পড়লেই হবে। তো আশা করি এর মধ্যে আপনারা সবগুলো জিনিস পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সবগুলো প্রশ্নই এর মধ্যে ইনশাআল্লাহ কমন পড়বে। তবে যেই জিনিসগুলো বললাম এই কাজটা এখনই আপনি বইটা সুন্দর করে গুছাই ফেলবেন এবং বই অবশ্যই এখনই আপনি পুরো পড়াটা আরেকবার পড়ে ফেলবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই পড়াটা আপনার রেসিডুয়াল হিসেবে মাথায় থেকে যাবে। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, অবশ্যই আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।